দেখো চলতরি যেটা পড়ানো হয়েছিল, ঠিক আছে, তারপর থেকে আমরা শুরু করছি। কারেন্টের প্রচন্ড গোলমাল, প্রচন্ড। হ্যাঁ, কোনো কাজ করা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না, কি অবস্থা বলো দেখিনি। এবার চলা যায় এদেরকে নিয়ে, ঠিক আছে, কতবার রিপোর্ট করেছে, কিছুই করছে না। এই মুহূর্তে মানে আজকে ক্লাস নেওয়ার কথা ছিল, ক্লাস হয়ে যেত। আচ্ছা, আমরা এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে কি তড়িৎ বিভব। আমরা লাস্ট বলেছিলাম তড়িৎ বিভব। তড়িৎ বিভব, এই তড়িৎ বিভব জিনিসটা কি? তার তড়িৎ বিভব হচ্ছে, ধরো আমি বলছি এটা একটা পরিবাহী, সাপোজ ধরো এটা একটা তার, তামার একটা তার, বা বলতে পারো একটা কোনো একটা অ্যালুমিনিয়ামের তার। দেখো তার হচ্ছে কি পরিবাহী হয়, তাই তো। তামার তার কারেন্ট পরিবহন করতে পারে, লোহার তার, যে কোনো একটা পরিবাহী, তামার বলো বা তুমি যে কোনো বলো, তার কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, পারে তো। প্রতিটা তারই কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। এই পরিবাহীটা, ভালো করবো, যে এই পরিবাহীটা যদি অন্য কোনো পরিবাহীকে তড়িৎ দিতে পারে তখন, বা অন্য কোনো পরিবাহীকে তড়িৎ নিতে পারে, পরিবাহীর অবস্থাটাকে আমরা, পরিবাহীর অবস্থা বলছি, পরিবাহীর অবস্থা আমরা কি বলছি, পরিবাহীর অবস্থাটাকে আমরা বলছি তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে কি বললাম, যে কোনো একটা পরিবাহী, ভালো করবো, যে কোনো একটা পরিবাহী, এই যে একটা তামার তার, এটা একটা তামার তার, তাহলে এই তামার তারটা যদি একটা অ্যালুমিনিয়ামের তারের সঙ্গে যুক্ত করি, তাহলে অ্যালুমিনিয়াম তারটার মতো তড়িৎ যাবে কি যাবে না বলতো। তামার তারটা যদি অ্যালুমিনিয়ামের তারের সঙ্গে যুক্ত করি, তড়িৎ যাবে কি যাবে না, যাবে তো। তাহলে এই যে ঘটনাটা, এটা হচ্ছে কি বলছি, এটা আমরা বলছি তড়িৎ বিভব। তাহলে কোন একটা পরিবাহী অন্য কোনো পরিবাহীকে তড়িৎ দিতে পারে, অথবা তার কাছ থেকে তড়িৎ দিতে পারে, তখন আমরা তাকে কি বলবো বলো, তখন আমরা তাকে বলবো তড়িৎ বিভব। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমরা পরের পাঠে আসছি। চলো পরের পাঠ কি বলেছে, উচ্চ বিভব কি। তড়িৎ বিভবের দুটো ভাগ, একটা হচ্ছে উচ্চ বিভব, উচ্চ বিভব, অপরটা কি, আর অপরটা হচ্ছে একটা হচ্ছে নিম্ন বিভব। এই উচ্চ বিভব আর নিম্ন বিভব জিনিসটার মধ্যে পার্থক্য কি? দেখো উচ্চ বিভব মানে হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ধনাত্মক আধান রয়েছে, কি হচ্ছে পজিটিভ আয়ন রয়েছে। পজিটিভ আয়ন সর্বদা কার দিকে যেতে চাইবে, পজিটিভ আয়ন সর্বদা নিম্ন বিভবের দিকে আসতে চাইবে, এবার নেগেটিভের দিকে আসতে চাইবে। তাহলে এই পজিটিভ আয়ন বা পজিটিভ আধান যেখানে প্রচুর পরিমাণে রয়েছে তাকে আমরা বলছি উচ্চ বিভব, আর যেখানে প্রচুর পরিমাণে নেগেটিভ আয়ন রয়েছে তাকে আমরা বলছি কি নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভব নিম্ন বিভবটা ক্লিয়ার হলো, হয়েছে ক্লিয়ার? আচ্ছা, বিভব পার্থক্য কাকে বলে একটু আমরা জানবো। কি বললাম, বিভব পার্থক্য। ঠিক আছে, চলো বিভব পার্থক্য কি। বিভব পার্থক্য বলতে আমরা বুঝি যে ধরো দুটো সমজাতীয় বা বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য তাকে আমরা বিভব পার্থক্য বলি। তার মানে এই একটা আধান, এই একটা আধান, দুটো আধান রয়েছে, এদিকে একটা এদিকে একটা, এই দুটো আধানের মধ্যে, এই দুটো আধানের মধ্যে যে বিভবের পার্থক্য, মানে ধরো আমি যদি বলি যে এখানে তো ধরো তোমার 5 ভোল্ট কারেন্ট, এখানে হচ্ছে 6 ভোল্ট কারেন্ট, বললাম তো যে এখানে 5 ভোল্ট কারেন্ট, এখানে 6 ভোল্ট কারেন্ট, এদের মধ্যে বিভব পার্থক্য তো 1 ভোল্ট। মানে ব্যাপারটা কি, যে দুটোর মধ্যে যে পার্থক্য থাকছে সেটা হচ্ছে বিভব পার্থক্য। দুই, কোন একটা তড়িৎ পরিবাহী তারের দুই প্রান্তের যে পার্থক্য লক্ষ্য করা যায়, তাহলে এই প্রান্ত যদি 5 ভোল্ট কারেন্ট বা এই প্রান্তটা 6 ভোল্ট কারেন্ট দেবে, তাহলে দুটো প্রান্তের পার্থক্য আমরা কি বলছি, বিভব পার্থক্য। তাহলে পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যায়, বিভবের যে পার্থক্য লক্ষ্য করা যায়, তাকে আমরা বলছি বিভব পার্থক্য। ক্লিয়ার হয়েছে সবার কাছে? তাহলে বিভব পার্থক্য, তড়িৎ বিভব, উচ্চ বিভব, নিম্ন বিভব, টোটাল 4টে পাঠ আমরা হয়ে গেল, হয়েছে? আচ্ছা, এই তড়িৎ বিভব যেটা আমরা এখন পড়ালাম, এই তড়িৎ বিভবের একক কি, এসআই পদ্ধতি একক কি, কার মনে আছে দেখি? সকালে পড়িয়েছি, বলেছিলাম নোট করতে। এসআই পদ্ধতি একক কি? ভোল্ট। ইএসইউ একক হচ্ছে কি, সিজিএস পদ্ধতি একক। সিজিএস পদ্ধতি একক কি, ইলেকট্রোস্ট্যাটিক কুলম্ব বা ইএসইউ। ক্লিয়ার হয়েছে? ইএসইউ হচ্ছে কিসে একক, ইএসইউ হচ্ছে কিসে একক, সিজিএস একক হচ্ছে ইএসইউ। সবার কাছে ক্লিয়ার হলো? আচ্ছা, মুছে দেবো।
এটাকে মুছে দেবো, চলো। কারো কোনো প্রবলেম আছে এখানটা বুঝতে? প্রবলেম নেই স্যার তাই তো? সিজিএস এককটা আরেকবার একটু বলুন। কোনটা? সিজিএস এককটা। সিজিএস একক ইএসইউ, আগে সকালে লেখাচ্ছিলাম মনে নেই? ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, মনে পড়ছে? ইএসইউ একক। এরপরে আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে কি, বলেছে যে ভোল্ট কাকে বলে। ভোল্ট, এই যে আমরা ভোল্ট ভোল্ট বলছি, যে 1 ভোল্ট 2 ভোল্ট কারেন্ট, আমরা বলছি এত ভোল্ট চলছে, 3 ভোল্ট, আমরা ভোল্টেজের নাম শুনেছি, সেই ভোল্ট কাকে বলে। দেখো আমরা সকালবেলা পড়িয়েছিলাম যে এখানে একটা আধান রয়েছে, ধরো এখানে একটা আধান রয়েছে, এটা পজিটিভ আধান হতে পারে, একটা নেগেটিভ আধান হতে পারে, একটা পজিটিভ চার্জ বা একটা নেগেটিভ চার্জ, যেই চার্জটাই হোক না কেন, সেই চার্জ বা সেই আধানটাকে, সেই চার্জ বা সেই আধানটাকে অসীম দূরত্ব থেকে, আচ্ছা দাঁড়াও, নেগেটিভ চার্জের ক্ষেত্রে হবে না, পজিটিভ চার্জ, অনলি পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জ, চার্জের একক কি বলতো? কুলম্ব না? একটু আগেই বললাম যে চার্জ বা যে কোনো আধানকে আমরা কি দিয়ে পরিমাপ করি, আধানের একক কি? কুলম্ব। একটু আগেই বললাম না যে আধানের একক কি বললাম বলো? কুলম্ব আর ইএসইউ, দুটো বললাম তো। এই একটু আগে বলে দিলাম যে আধানের দুটো একক, একটা হচ্ছে কি না কুলম্ব, একটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ইএসইউ। এটা একটু আগে বললাম, মনে পড়ছে প্রত্যেকের আধানের একক কি? মনে পড়ছে? দেখো তো খাতায় লেখা আছে, একটা কুলম্ব, একটা হচ্ছে ইএসইউ। এবার এখানে তো একটা আধান রয়েছে, একটা চার্জ রয়েছে, এটাই তো বললাম না যে তড়িৎ বিভবের একক কি বলো? কুলম্ব আর ইএসইউ। এসআই পদ্ধতি একক কি? কুলম্ব, সিরিজে কি ইএসইউ। এটাই তো বললাম আমি একটু আগে। এবার বলছে এখানেতে রয়েছে কি আধান? এখানেতে রয়েছে 1 কুলম্ব আধান। কত রয়েছে? 1 কুলম্ব আধান রয়েছে এখানে। কত কুলম্ব? 1 কুলম্ব আধান রয়েছে। এই 1 কুলম্ব আধানটাকে, ঠিক আছে, 1 কুলম্ব আধান, কিন্তু আধানটাকে তোমার ধনাত্মক আধান, কি বললাম? 1 কুলম্ব ধনাত্মক আধান। তাহলে বলো 1 কুলম্ব ধনাত্মক আধানকে, এবার এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র 1 কুলম্ব ধনাত্মক আধানকে অসীম দূরত্ব, মানে ধরো যদি এটা প্রচুর একটা দূরত্ব, এই দূরত্ব থেকে এখানকে নিয়ে আসতে কি করতে হয়? কি করতে আধানকে আনতে গেলে কি কাজ করতে হবে? কাজ, আমি যদি এটাকে তুলে না আনি, এটা নিজে নিজে আসতে পারবে? আসতে পারবে না। তাহলে 1 কুলম্ব আধানকে কি করতে হবে না তুলে আনতে, কিভাবে তুলে আনতে হবে বলো? কার্যের মাধ্যমে। তাহলে 1 কুলম্ব আধানকে কি করতে হয় না কার্যের মাধ্যমে, কার্যের মাধ্যমে কোথায় আনতে হচ্ছে? তড়িৎ ক্ষেত্রের ভেতরে। তাহলে এটা হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে যে কার্যটা করলে, সেটা হচ্ছে কি, আমরা তাকে কি বলবো? তাকে আমরা 1 ভোল্ট বলবো। তাহলে 1 ভোল্টের সংজ্ঞাটা তোমার কাছে ক্লিয়ার, নিজেরাই লিখে নিতে পারবে। দেখো আমাকে আর বলতে হবে না। 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম দূরত্ব থেকে আনতে যে কার্য করতে হয় তাকে আমরা বলছি 1 ভোল্ট। সবার কাছে ক্লিয়ার হয়েছে? নিজেরা সংজ্ঞাটা একবার বলে দাও তো, 1 ভোল্টের সংজ্ঞাটা। 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ভেতর, 1 কুলম্ব ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে কত কার্য করতে হবে? তাহলে 1 জুল কার্য করতে হবে। 1 জুল, কারণ এসআই পদ্ধতিতে কার্যের একক জুল, তাই তো, তাকে 1 ভোল্ট। তাহলে একটা সোজা জিনিস মনে রাখবে, যখন আমরা 1 ভোল্ট বলছি তার মানে সবগুলো 1 1 করা হবে। 1 কুলম্ব তড়িৎ আধানকে বা 1 কুলম্ব ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে, একদম অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে 1 জুল কার্য করতে হয়। সবার কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার সবার কাছে বলো? আচ্ছা, এই বাকিরা কোথায়? কোথাও ঘুমিয়ে গেল নাকি ক্লাস করবো বলে? যুক্ত হচ্ছে না কেন? এর পরেরটাতে আমরা আসছি, এটা মুছে দিচ্ছি কিন্তু, হ্যাঁ
এগুলো সব মনে রাখবে, কোনটার তড়িৎ বিভবের একক কি, তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে 1 ভোল্ট কাকে বলে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে 1 ভোল্ট কারেন্ট আনতে কত জুল কার্য করতে হয়, 1 ভোল্ট কারেন্ট আনতে কত জুল কার্য করতে হয়, 1 জুল কার্য করতে, কত জুল, 1 জুল। 1 ভোল্টে কত আধান আনা হয়, 1 কুলম্ব ধনাত্মক আধান। কত আধান, 1 কুলম্ব ধনাত্মক আধান। প্রত্যেকের জিনিসগুলো মাথায় ঢুকছে? আচ্ছা, পরেরটাতে আমরা আসছি। 100 ভোল্টের সংজ্ঞা দাও, নিজেরা দাও, 100 ভোল্টের সংজ্ঞা দাও। 100 ভোল্ট কাকে বলে? 100 কুলম্ব পজিটিভ চার্জ বা ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে 100 জুল কার্য করতে হবে, তাই না? এটাই তো সংজ্ঞা। 100 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে 100 জুল কার্য করতে হবে। এটা হচ্ছে 100 জুলের, এটা কি 100 ভোল্টের সংজ্ঞা। তাই তো? পরেরটা আমরা আসছি, চলো নেক্সট আমরা আসছি। পরেরটা বলেছে, এই যে আমরা আজকে কি কি পড়লাম, প্রথমে আমরা বললাম স্থির তড়িৎ। 1 নম্বর পয়েন্ট প্রত্যেকে মনে করো আমরা কি পড়িয়েছি, স্থির তড়িৎ পড়িয়েছি। পয়েন্টগুলো একবার দেখে নাও যতটা পড়া, স্থির তড়িৎ পড়ানো হয়েছে। আচ্ছা, 2 নম্বর আমরা কি পড়িয়েছি, চল তড়িৎ পড়িয়েছি। তৃতীয়ত আমরা কি পড়িয়েছি, প্লাস আয়ন মাইনাস আয়ন। চতুর্থ আমরা কি বলেছি, কুলম্ব ল, কুলম্বের সূত্র। 5 নম্বর আমরা কি পড়েছি, 5 নম্বর আমরা কি পড়েছি বলো, তড়িৎ বিভব। 6 নম্বর কি বললাম, তড়িৎ ক্ষেত্র পড়েছি। তড়িৎ বিভবের একক পড়েছি, মাত্রা একক পড়েছি তড়িৎ বিভবের। উচ্চ বিভব নিম্ন বিভব পড়েছি, উচ্চ বিভব নিম্ন বিভব পড়েছি। 8 পড়েছি বিভব পার্থক্য, 9 পড়েছি ভোল্ট। এগুলো আমরা প্রত্যেকটা কিন্তু পড়েছি। স্থির তড়িৎ কাকে বলে একবার বলো তো দেখি, বলো স্থির তড়িৎ কাকে বলে? বলতে পারো স্থির তড়িৎ কাকে বলে? বলো। তো বলতে পারো স্থির তড়িৎ কাকে বলে? বলো, আর মনে নাই? আচ্ছা, স্থির তড়িৎ কি আমি একটু আগেই পড়েছিলাম। স্থির তড়িৎ হলো এমন একটা তড়িৎ, যেই তড়িৎটা ধরো আমরা জানি, প্রত্যেকেই জানি, বলো আমরা কি জানি, যে কারেন্টের আমরা কি প্রত্যেকেই জানি, একটা জিনিস আমরা ছোটবেলা থেকে পড়েছি, যে কি হয় না, ধরো আমি বলছি ধরো তোমার বাড়িতে এই যে আলোটা জ্বলছে, এখানে একটা ল্যাম্প লাগানো আছে, এই ল্যাম্পটা তুমি এখানে সুইচ দিয়েছো, সুইচটা টিপলে এখানে সুইচ টিপছে, আলোটা এখানে জ্বলছে। তাহলে আলোটা কোন তড়িতের জন্য জ্বলছে, স্থির তড়িতের জন্য, চল তড়িতের জন্য? না, চল তড়িতের জন্য কিন্তু আলোটা জ্বলছে, বাট স্থির তড়িতের জন্য কিন্তু আলোটা জ্বলছে না। জ্বলছে কি না? তাহলে চল তড়িৎ হচ্ছে সেটাই, যেই তড়িৎ কি করতে পারে, যেই তড়িৎ পরিবাহীর মাধ্যমে, পরিবাহী বলতে কোনগুলো, পরিবাহী মানে যারা সবকিছু পরিবহন করতে পারে। দেখো একটা কারেন্টের তার, তামার বলো, লোহার বলো, অ্যালুমিনিয়াম বলো, তারা তো তড়িৎ পরিবহন করতে পারে, পিতল বলো, তাদের মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে। তাহলে এটা হচ্ছে চলতড়িতের মধ্যে আমরা কি করি না, কোনো একটা তড়িৎকে পরিবাহীর মধ্যে পাঠাতে পারি। তাই তো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই পিতলের তারটার ভেতর দিয়ে কি হচ্ছে, কারেন্ট এখান থেকে এখানে যাচ্ছে, তার মানে এটাকে একটা পরিবাহী তার। পরিবাহী বলতে আমরা কি বুঝি, কারেন্টের তারগুলোকে পরিবাহী বলে। সেটা লোহার হোক, তামার হোক, মানে যাদের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, যার মধ্যে কারেন্ট যাবে সেটাই পরিবাহী। তাহলে এটা হচ্ছে পরিবাহী তার, এই পরিবাহী তারের এই প্রান্ত থেকে এই প্রান্তে কারেন্ট যাচ্ছে, তার মানে এটা কি চলতড়িতের মধ্যে পড়ছে। স্থির তড়িৎ কোনটাকে বলে একবার এক্সাম্পল দিয়ে বোঝায়। দেখো শীতকালে দেখবে
আমরা শীতকালে দেখবে যখন গায়ের যখন দেখবে সোয়েটার পরে থাকে তখন দেখবে চচ্চর করে লোমগুলোকে টানে, কি হয় চচ্চর করে কি হচ্ছে, লোমটা হচ্ছে কিন্তু টানছে। কি বুঝলাম, বুঝতে পারলে কি বলা, চচ্চর করে কিন্তু লোমটাকে টানছে। তাই কি বললাম যে আমাদের কি হয় না, চচ্চর কিন্তু লোমগুলোকে টানে, কেন টানে, স্থির তড়িতের জন্য টানে। স্থির তড়িৎ মানে কি, যে তড়িৎ উৎপত্তি স্থলই স্থির, যে তড়িৎটা উৎপত্তি স্থলই স্থির থাকে তাকে আমরা বলি স্থির তড়িৎ। বোঝা গেল? তাহলে যে তড়িৎ উৎপত্তি স্থলই স্থির তাকে আমরা স্থির তড়িৎ বলি। তার মানে কি, এই গায়ের এগুলো কিন্তু চিরুনি, আমরা দেখবে একটা পেনকে মাথায় ঘষো, চুলে ঘষো, চুলে ঘষে কিছু কাগজের মধ্যে দাও, স্থির তড়িতের এক্সাম্পল গুলো মনে রাখবে, তাই তো? আচ্ছা, বজ্রপাত করা কোন তড়িতের এক্সাম্পল? বজ্রপাত ঘটা বলো। বলো বজ্রপাত করাটা কোন তড়িতের এক্সাম্পল? স্থির তড়িতের এক্সাম্পল। তাহলে বজ্রপাত করা হচ্ছে কিন্তু স্থির তড়িতের এক্সাম্পল, তাই তো? কারণ দেখবে মেঘে মেঘে ঘর্ষণের ফলে কিন্তু বিশাল পরিমাণ স্থির তড়িৎ সৃষ্টি হয়, যেটা ভূমিতে নেমে আসতে পারে। তাহলে স্থির তড়িৎ মানে কি না, দুটো ভিন্ন বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে সৃষ্টি হয়। ঘর্ষণের কারণে একটি বস্তু থেকে ইলেকট্রন অন্য বস্তুতে চলে যায়, ফলে যে বস্তুর ইলেকট্রনের সেটি ধনাত্মক আধান এবং যে বস্তুর ইলেকট্রন গ্রহণ করে সেটি ঋণাত্মক আধানে পরিণত হয়। ঠিক আছে, এই চার্জ আদান উৎপন্ন স্থানীয় স্থির থাকে, তাই জন্য আমরা কি বলছি, একে স্থির তড়িৎ বলছি। মানে ব্যাপারটা হচ্ছে কি, ঘটনাটা হয় জানো, এই যে ধরো আমি বলছি স্থির তড়িৎ সর্বদা ঘর্ষণের ফলে সৃষ্টি, ঘর্ষণ থাকতে হবে, মানে ঘষতে হবে তবেই স্থির তড়িৎ সৃষ্টি হবে। তুমি চলতড়িৎ কি ঘষাঘষি করতে হয়? চলতড়িৎ অটোমেটিক্যালি সৃষ্টি হয়। তুমি যখন কারেন্টটাকে পাঠাই তখন কি ঘষি, আমরা কোনো তারে তারে ঘষি না, এটা অটোমেটিক্যালি আসতে পারে। স্থির তড়িৎ মানে কি, যেটা হচ্ছে ঘষতে হবে। এই যে আমি ধরো আমার মাথায় এই পেনটাকে ঘষে দিলাম, এই পেনটাকে মাথায় এমনি করে ঘষছি, দিয়ে কিছু কাগজ কিনে চেটা দেবে, কাগজগুলো চিটিয়ে ধরবে, মানে কি আমার মাথাতে ঘষার ফলে কি হয়েছে জানো, এই যে আমার পেনটার মধ্যে যে তড়িৎটা ছিল সেখানে যদি পজিটিভ আয়ন থাকে সেটা নেগেটিভ আয়ন হয়ে যায়। তাহলে কাগজের কোনাগুলো কি হবে, তাহলে আমার মাথায় ঘষার পরে যদি সেটা নেগেটিভ আয়ন, এই সরি তোমার নেগেটিভ আয়ন ছিল, মাথাতে ঘষলাম, পজিটিভ আয়ন তৈরি হলো। কেন পজিটিভ আয়ন তৈরি হলো? এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেল। ঘর্ষণের ফলে কি হয়, ইলেকট্রনটা বেরিয়ে যায়। তাহলে ইলেকট্রনটা যখনই বেরিয়ে গেল সেটা পজিটিভ হলো, তাহলে কাগজের কণাগুলো কি হবে, নেগেটিভ আয়ন হবে। তাহলে পজিটিভ আয়ন নেগেটিভ আয়নকে কি করে, আকর্ষণ করে, যার জন্য স্থির তড়িতের সৃষ্টি হয়। ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? যে ইলেকট্রন হারিয়ে ফেলবে, যাকে আমরা ঘষবো না সেটা ইলেকট্রনটা হারিয়ে ফেলবে। এটা কিন্তু ছোটবেলায় তোমরা অনেকে পড়োনি, এটা হচ্ছে স্থির তড়িৎ, মেন ব্যাপার হচ্ছে এটাই। তাহলে স্থির তড়িৎ আর চলতড়িতের পার্থক্য বুঝতে পারলে? তাহলে স্থির তড়িৎ মানে হচ্ছে ঘষতে হবে, আমি যত ঘষবো, এই যে পেনটাকে ঘষছি হাতের মধ্যে, এই পেনটার মধ্যে কি হবে, ইলেকট্রনটা হারিয়ে যাবে। ইলেকট্রন হারিয়ে গেলে কি হয় বলো, কেউ যদি মাইনাসকে হারিয়ে ফেলে তার মধ্যে কি হবে, প্লাস আসবে না? তুমি যদি নেগেটিভ চিন্তা দূর করতে পারো তুমি পজিটিভ চিন্তার অধিকারী হবে। ঠিক তেমন যাকে তুমি ঘষছি, এই যে পেনটাকে ঘষছি, ঘষার ফলে এটা কিন্তু পজিটিভ আয়ন তৈরি করলো। হয়েছে? আচ্ছা, ক্লিয়ার তোমার কাছে? এবার পজিটিভ কি চাইবে, যখন তোমার ব্রেন দেখবে শান্ত মাথায় পড়তে বসছো, বা যখন তুমি আর ঠান্ডা মাথায় পড়তে বসছো না, ঠিক সেই মুহূর্তে তোমার কি হবে না, তোমার মনে হবে যে না, আমি কিছু নেগেটিভ চিন্তাকে আবার নিয়ে আসি, তখন তুমি নেগেটিভ চিন্তাকে আনার চেষ্টা করবে, তাই তো? তাহলে তখন তুমি আবার কি করবে না, নেগেটিভের দিকে ছুটবে পজিটিভকে আনার পর, তাই তো? এটা হচ্ছে স্থির তড়িতের ঘটনা। চলো তড়িৎ হলো, আচ্ছা কুলম্বের সূত্র পড়িয়ে দিয়েছি, তড়িৎ বিভব পড়িয়ে দিয়েছি, তড়িৎ ক্ষেত্র পড়িয়ে দিয়েছি, আমরা ভোল্ট পড়িয়ে দিয়েছি। তাহলে পুরোটা কমপ্লিট হয়ে গেল। আর এখান থেকে আশা করছি আর কোনো প্রবলেম হওয়ার কথা না। সকালে আমরা একটা মাত্রা বের করতে দিয়েছিলাম, কার মাত্রা কারো মনে আছে? কার মাত্রা বের করতে দিয়েছিলাম, কারো মনে পড়ছে কিনা বলো তো একবার আমাকে। কার মাত্রা দিয়েছিল তড়িৎ, কার মাত্রা দিয়েছিল বলো, তড়িৎ বিভবের মাত্রা কি? তড়িৎ বিভবের মাত্রাকে আমরা একটু আগেই বললাম যে তড়িৎ বিভব ভি দিয়ে চিহ্নিত করা। এটাকে ভি সমান কি না, অসীম দূরত্ব থেকে একটা আধানকে আনতে, তাহলে কিউ মানে একটা আধানকে আনতে কি করতে হয়, একটা কার্য করতে হয়। তাহলে ডব্লিউ বাই কিউ, এটা হচ্ছে ছিল ব্যাপারটা। ডব্লিউ মানে কি, কার্য, কার্য মানে কি বল ইন্টু সরণ বাই কিউ।
তাহলে দিয়ে আমরা মাত্রা বের করেছিলাম, তাহলে এফ ইন্টু এস বাই কিউ এখান থেকে বের করতে পারবে তো? বলো, ক্লিয়ার হয়েছে তোমার কাছে? তাহলে এখান থেকে দেখো বলের মাত্রা আমরা সেই সেম ভাবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, সরণ মান হচ্ছে এল, কিউ মান হচ্ছে কি আইটি, আধান বেশ মানে কি আইটি। দেখো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এম যেমন ছিল বসলো, এল যেমন ছিল বসলো, টি টু দি পাওয়ার মাইনাস টু, এখানে এক আছে, কিছু নেই মানে এক আছে, এর মাত্র এক আছে। তাহলে এই একটা যখন উপরে চলে যাবে কি হবে বলতো, মাইনাস ওয়ান হয়ে যাবে না? টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, দেখো মাইনাস টু মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস থ্রি, এলটা যেমন ছিল বসে গেল, আর আইটাকে বাই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, নাকি? এটাই আমাদের সূত্র, এটা হচ্ছে কি তড়িৎ বিভবের মাত্রা। পরীক্ষায় তাহলে ক্যালকুলেশন করতে বের করতে পারবে, এটা আমাদের তড়িৎ বিভবের মাত্রা, তাই তো? এককটা বের করো তো দেখি নিজেরা, একক কি হবে? একক বের করতে পারবে? দেখি একককে বের করতে পারো, এককটাকে কোথায় লিখে বের করো? একটা একক এসআই পদ্ধতি কি বললাম বলো? এসআই পদ্ধতি বললাম ভোল্ট, ইএসইউ পদ্ধতি, আর সিজিএস পদ্ধতি কি ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা সিজিএস পদ্ধতি। এখন যদি বলে 1 ভোল্ট সমান কত, বের করবো দেখি 1 ভোল্ট সমান কিভাবে বের করবে কত? তোমাকে বের করতে হবে যে এম এল টি টু দি পাওয়ার মাইনাস, বল মাস মানে কি ভরের একক, তাহলে আমরা চলো একদম লিখে লিখে করতে পারবো, কোনো ব্যাপার না। দেখো 1 ভোল্ট সমান আমরা কি লিখতে পারি, 1 ভোল্ট সমান, দেখো লিখবো এটা কি এম মানে মাস, ভরের একক কি কেজি, দৈর্ঘ্যের একক কি মিটার, সময়ের একক কি সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস থ্রি, দৈর্ঘ্যের একক কি আবার মিটার, তাহলে দুটো মিটার আছে মানে কি করবো, মিটার স্কোয়ার করে দিতে পারি, মিটার স্কোয়ার হয়ে গেল। আচ্ছা আধান আই, আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান যে লেখা আছে, আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই যে আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটাকে আমরা কি বলতে পারি বলো তো? তো বলতে পারবে? বলো যদি বলতে পারো বলো। বলো বলো, কে বলতে পারো বলো। ঠিক আছে বলো, হবে কারো কি? যদি না হয় বলো, দেখি কি অ্যান্সার। এই আইটা কি কি লিখতে পারে? আমরা তো পুরোটা লিখলাম, এখন আইটা সমান কি লিখবো বলো? আই সমান হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা, কি আই সমান হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, কি গো আই সমান হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা, এটা কি তোর আই সমান হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে যে তড়িৎ প্রবাহ মাত্রা যদি আমরা বলে থাকি, তড়িৎ প্রবাহ মাত্রা যদি আমরা আই সমান বলে থাকি, তাহলে আই সমান কি জানো? আই সমান হচ্ছে মনে রাখতে হবে ভি বাই আর, একক কি ভি বাই আর মানে কি অ্যাম্পিয়ার, তাই তো? এসআই পদে অ্যাম্পিয়ার, তাহলে এখানে লিখবে অ্যাম্পিয়ার, এ এম পি, বুঝতে পারলে কি বললাম? অ্যাম্পিয়ার, কি লিখলাম? অ্যাম্পিয়ার, তাহলে কেজি ইনটু মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক 1 ভোল্টের, এভাবে লেখা যায়। তাহলে 1 ভোল্ট মানে এটা, বুঝতে পারছো ফিজিক্সের কেমন ভাবে লিখে আনতে হয়? কেজি এম এর জন্য, এল এর জন্য মিটার স্কয়ার, সময়ের জন্য সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 3, আচ্ছা আই এর জন্য অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা এখানে কেন মিটার স্কয়ার করলাম? দেখো দুটো এল আছে, একটা এল একটা এল, দুটো এল কে গুণ করলে কত হয় বলো তো? আমরা যদি গুণ করে দিই এল এল কত হবে, এল স্কয়ার হবে না? বুঝতে পারলে বের করাটা? এখন সিজিএফ টা নিজেরা লিখতে পারবে, সিজিএফ টা নিজেরা লেখো তো সেম ভাবে, দেখি সেম ভাবে হবে। কেজি আছে তাহলে আমরা লিখবো গ্রাম, মিটার স্কয়ারটাকে হবে সেন্টিমিটার স্কয়ার, সেকেন্ডের একক সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 3, কিন্তু অ্যাম্পিয়ারটা কি হবে আবার বলো?
বলো। জানো কি, যদি না জেনে থাকো তাহলে মনে রাখবে যে এটাকে অনেক সময় ইএমইউ এককে ধরে নেওয়া হয়, ঠিক আছে? কি বললাম? ইএমইউ এককে ধরে নেওয়া হয়, বা এটাকে যদি আমরা বলি এক কথায় কি বলবো, অ্যাব অ্যাম্পিয়ার বলা হয়, তাহলে এখানে লিখবে ইএমইউ। ইএমইউ, ঠিক আছে? এটাকে যেমন অ্যাম্পিয়ার লিখবে, ইএমইউ। ইএমইউ মানে কি? মনে থাকবে কি বললাম? ইএমইউ করতে মনে থাকবে তো? ইএমইউ, তাহলে গ্রাম সেমি স্কয়ার সেকেন্ড মাইনাস ইএমইউ, এটা মানে কি? এক ইএসইউ। এক ইএসইউ, ঠিক আছে? দেখতে পাচ্ছ কত কিছু ফিজিক্সের নিয়মে পড়তে হচ্ছে আমাদেরকে। ক্লিয়ার হচ্ছে তোমার কাছে? বলো, ক্লিয়ার হলো তোমার কাছে আমাদের পুরো এককটা? সবাই বুঝতে পারো যতন আছে এখানেতে? মুছে দেবো এটাকে। এগুলো তোমরা ছোটবেলায় শেখোনি না ভালো করে, তাহলে শিখলে এখন ধরে ফেলতে পারতো। এগুলো একদম পুরো ফাঁকি চলে গেছে তোমাদের মনে ছোটবেলায়। ইএমইউ, ইএমইউ, ঠিক আছে? আমি একটু কালি দিয়ে আসি, এটাতে কালি ফুরিয়ে গেছে। নাইন টেনে পড়েছিলে সব? লকডাউন ছিল বলে পড়োনি সব? যাচ্ছি, দাঁড়াও স্নেহা। এরপর আমরা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে কি, তড়িৎ বিভব আর তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্কটা কি। চলো আমরা এখন যেটা আলোচনা করব, তড়িৎ বিভব ও তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক, রিলেশন। চলো, তড়িৎ বিভব এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক কি এটা বের করবো আমরা এখন। কে কে বের করতে পারে বলো?
যে যে বের করতে পারো তড়িৎ বিভব এবং তড়িৎ প্রবাহ সম্পর্কটা কোথায়? দেখো তড়িৎ বিভব এবং তড়িৎ প্রবাহের সম্পর্ক আমরা বলি, দুটো বস্তু, ধরো এখানে একটা বস্তু রয়েছে, এখানে একটা বস্তু রয়েছে, দুটো বস্তু রয়েছে। এই দুটো বস্তুর মধ্যে ভালো করবো যে দুটো বস্তুর মধ্যে বিভব পার্থক্য যত বেশি হবে, ধর আমি লিখলাম এখানে লিখলাম 10, এখানে লিখলাম কি 20, আবার এখানে লিখলাম 8, এখানে লিখলাম 10। আচ্ছা দুটোর মধ্যে বিভব পার্থক্য কত বলো তো? এদের মধ্যে বিভব পার্থক্য কত? 10, এদের মধ্যে বিভব পার্থক্য কত? 8 মাইনাস 10 মানে 2। দুই, একটার মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 10, একটার মধ্যে বিভব পার্থক্য কত হবে? 2 হবে। এই যে বিভব পার্থক্যের কথা আমরা বললাম, ভালো করবো যে এই যে বিভব পার্থক্যের কথাটি আমরা তুললাম এখানে মেনশন করে ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে দেখি ঘটনা ঘটছে। হয়েছে? আচ্ছা বলো 10 আর এটা হচ্ছে কত? 2 হবে, তাই তো? এবার এই একটা বিভব পার্থক্য, একটা বিভব, দুটো বিভব পার্থক্য কিন্তু থাকছে, তাই তো? এই একটা দিকে একটা দিকে, দুদিকে দুটো বিভব পার্থক্য থাকছে। যত বিভব পার্থক্য বেশি হয় তত তড়িৎ প্রবাহ কি হয়? বেশি হবে। এটা হচ্ছে সম্পর্ক, অর্থাৎ বিভব পার্থক্য ভি আর তড়িৎ প্রবাহ আমরা কি দিয়ে চিহ্নিত করি বলো? তড়িৎ প্রবাহ আমরা কি দিয়ে চিহ্নিত করি বলো? স্নেহা বলো, তড়িৎ প্রবাহ আমরা কি দিয়ে চিহ্নিত করছিলাম? তড়িৎ প্রবাহ আই দিয়ে, একটু আগেই পড়ালাম না অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, তার মানে কি ভি প্রপোর্শনাল আই। এটা হচ্ছে সম্পর্ক, অর্থাৎ যত বিভব পার্থক্য বেশি, বিভব পার্থক্য মানে কিন্তু তড়িৎ প্রবাহ, মানে তার তড়িৎ প্রবাহ আর বিভব পার্থক্য আলাদা, একই জিনিস। তড়িৎ বিভব আর বিভব পার্থক্য একই জিনিস, ঠিক আছে? এই তড়িৎ বিভবকে আমরা ভি বলি আর বিভব পার্থক্যকেও ভি বলি। ভি সমান কি? ভি প্রপোর্শনাল হচ্ছে আই। তার মানে যত বিভব পার্থক্য বা তড়িৎ বিভব বেশি তত তড়িৎ প্রবাহ বেশি। তড়িৎ প্রবাহ যত হবে বিভব পার্থক্য কি হবে? তেমনই হবে। তড়িৎ বিভব বেশি, তড়িৎ প্রবাহ বেশি। তড়িৎ বিভব কম, তড়িৎ প্রবাহ কম। তড়িৎ বিভব যদি বেশি, যদি বলে যে এই প্রান্তে 10, এই প্রান্তে 50, 40 তড়িৎ প্রবাহ, তাহলে এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 30, তাহলে কারটার বেশি? 10 আর 50 এর মধ্যে তড়িৎ প্রবাহটা বেশি হবে, কারণ বিভব পার্থক্য 40, এখানে বিভব পার্থক্য 10। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমার কাছে? এবার দেখো তো, তড়িৎ বিভব বা বিভব পার্থক্য যত বেশি তড়িৎ প্রবাহ তত বেশি। চলো নেক্সট পার্টে আসছি আমরা। নেক্সট পার্ট কি বলেছে? আচ্ছা, ইএমএফ বা তড়িৎ চালক বল কাকে বলে? ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল কাকে বলে? চলো একটু ভালো করে বোঝাই তড়িৎ চালক বলটা কি। বললাম বোঝা গেল তড়িৎ চালক বল কি? চলো দেখো, তড়িৎ চালক বল বলতে বোঝায় বা এমন এক প্রকার এটা শক্তি বা এমন প্রকার একটা বল, যেমন ধরো জেনারেটর বা ব্যাটারি, ঠিক আছে? জেনারেটর বা ব্যাটারি অর্থাৎ বলতে গেলে এক কথায় রাসায়নিক বা অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করে, যেটা সেটা হচ্ছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা যান্ত্রিক বল। এক কথায় তড়িৎ চালক বল মানে হচ্ছে যান্ত্রিক বল, মানে কোনো শক্তি যদি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, মানে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। দেখবে জেনারেটরটা বাই 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 করে ঘুরছি, এখানে প্রথমে কি হচ্ছে? একটা রাসায়নিক শক্তি, সেই রাসায়নিক শক্তি থেকে কি হচ্ছে? না তড়িৎ শক্তি আসছে। দেখবে এটাকে কাজে লাগিয়ে আমরা কি করি না, কি তৈরি করি বলে? এটাকে আমরা কাজে লাগিয়ে ইএমএফ বলতে পারি, তাই তো? তাহলে তড়িৎ চালক বল বুঝতে পারলে, তড়িৎ চালক বলকে আমরা ইএমএফ বলতে পারি। চলো এবার আমরা তড়িৎ চালক বলের সম্পর্কে জানবো, যে তড়িৎ চালক বল
কি যদি আমরা ই বলি, ই সমান কি লিখতে পারি W/Q। কেন W/Q লিখলাম, কেন লিখলাম বলো তো, কে বলতে পারবে? W মানে কি বলো, কাজ করা, Q মানে হচ্ছে আধান। তাহলে জেনারেটরটা ঘুরছে 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 ঘুরছে, তার মানে জেনারেটরটা কাজ করছে বা ওয়ার্ক করছে, কার্য হচ্ছে, তাহলে কার্যের জন্য লিখলাম W। এখান থেকে আবার তড়িৎ বেরোচ্ছে বা আধান বেরোচ্ছে, তার জন্য আমরা কি লিখলাম, তড়িৎ বা আধান তৈরি হওয়ার জন্য আমরা নিচে লিখেছি Q। W/Q মানে সেই তড়িৎ প্রবাহের এককটাই পাচ্ছি না, একটু আগেই পড়াচ্ছিলাম এটার একক কি ভোল্ট, আর ইএসি হচ্ছে সিডিএসি, সেই সেম এককই চলে এলাম। সবার কাছে ক্লিয়ার হলো জিনিসটা? ক্লিয়ার হয়েছে? কি বললাম তাহলে, সিজিএস পদ দেখো হচ্ছে ইএসইউ, এসআই পদ হচ্ছে ভোল্ট, সেম একক ব্যবহার হবে। ইএসইউ হচ্ছে সিজিএস একক। কোনো কঠিন জিনিস রয়েছে এটার মধ্যে বলো তোমাকে এখন? কোনো কঠিন কিছু কি রয়েছে এটার মধ্যে? নেই কিন্তু কোনো কঠিন জিনিস। চলো নেক্সট পার্টে আমরা আসছি। আচ্ছা, তড়িৎ চালক বলের কিছু এক্সাম্পল ডায়ানামো বলতে পারো, আলোক তড়িৎ কোষ বলতে পারো, মানে সোলার সেল থেকেও হয়, হ্যাঁ সব কিছু এগুলোকে বলতে পারো। এরপর আমরা জানবো যে বলছে একটি কোষের তড়িৎ চালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? যে 1.5 ভোল্ট তড়িৎ চালক বল বলতে কি বোঝো তোমরা নিজেরা বলো তো, 1.5 ভোল্ট তড়িৎ চালক বল বলতে কি? না আমরা বলতে পারি যে 1 কুলম্ব তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রের ভেতর আনতে, এই যে 1 কুলম্ব তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রের ভেতর আনতে 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে অসীম দূরত্ব থেকে আনতে 1.5 জুল কার্য করতে হবে। 1.5 জুল কার্য করতে হবে, এটাই তো মনে পড়ছে? একটু আগে পড়লাম 1 কুলম্ব, আগেরটার মতো 1 ভোল্টের মতো 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে 1.5 জুল কার্য করতে হবে। কত জুল? 1.5 জুল কার্যটা করতে হবে। কত? 1.5 জুল কার্য করতে হবে। তাকে আমরা 1.5 ভোল্ট বলতে পারবো। তাহলে 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে 1.5 জুল কার্য করতে হবে, তাই তো? এটা হচ্ছে কি আমাদের তড়িৎ চালক বল, বা এটাই হচ্ছে আমাদের 1.5 ভোল্টের অর্থ। যদি বলে যে একটি কোষের তড়িৎ চালক বল 1.5 ভোল্ট বলতে গেলে কত জুল কার্য করতে হয়? 1.5 জুল কার্য করতে হয়। কত আধানকে আনতে হয়? আধানটা 1 কুলম্ব। একটু আগে আমরা ভুল বলছিলাম যে 100 ভোল্ট হলেও কিন্তু 1 কুলম্ব আধানকে আনবে। কুলম্বের আধানটা কিন্তু 1 কুলম্ব, সে 100 ভোল্ট হোক, 200 ভোল্ট হোক, 500 ভোল্ট হোক, যাই হোক, কুলম্ব কিন্তু এক আধান। কিন্তু জাস্ট জুলটা হয়ে যাবে 100 জুল বললে 100 ভোল্ট থাকলে 100 জুল, 200 ভোল্ট থাকলে 200 জুল, 500 থাকলে 500 জুল, এটা কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, চলো পরের পাঠে আসবো। তড়িৎ প্রবাহ কাকে বলে? চলো তড়িৎ প্রবাহ কাকে বলে একটু আমরা জেনে নেবো, যে তড়িৎ প্রবাহ কাকে বলে একটু জেনে নিই। তড়িৎ প্রবাহ কাকে বলে? তড়িৎ প্রবাহ মানে কিছুই না, যারা তড়িৎ পরিবহনে সক্ষম, মানে একটা মুক্ত ইলেকট্রন মানে ফ্রি, এই নেগেটিভ কণাগুলো এই পরিবারের এই প্রান্ত থেকে এই প্রান্তে যাতায়াত করছে, পরিবারের এই প্রান্ত থেকে এই প্রান্তে যাতায়াত করছে, তাকে আমরা কি বলছি? তড়িৎ প্রবাহ বলছি, তাই তো? তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলি? তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? না পরিবাহী, এটা একটা পরিবাহী তার, হ্যাঁ এটা একটা পরিবাহী তার। পরিবাহীর এই তারটার ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কোয়ার বা বর্গ মিটার বলতে পারি। ক্ষেত্রফল কোন ভাবে মিটার স্কোয়ার লিখি, অথবা 1 বর্গ সেন্টিমিটার বলতে পারি, বা 1 সেন্টিমিটার স্কোয়ার বলতে পারি। এই 1 বর্গ মিটার বলো বা 1 বর্গ সেন্টিমিটার বলো, এই 1 বর্গ মিটার বা 1 বর্গ সেন্টিমিটার বা 100 বর্গ মিটার, 200 বর্গ মিটার, মানে যা খুশি, এটা কোনো কিছু ব্যাপার না। আমরা জাস্ট মুখে বলবো যে একক ক্ষেত্রফলের, কি বলবো? একক ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলটা যা খুশি হতে পারে। এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ ধনাত্মক আধান যাবে, তার মানে আমরা যদি বলি যে স্যার কেন একক ক্ষেত্রফল বলেন, ধরো আমরা বলছি এটা একটা পরিবাহী তার, এই তারটার ক্ষেত্রফল তোমার জানা আছে যেটা 1 বর্গ মিটার নাকি 2 বর্গ মিটার নাকি 3 বর্গ মিটার নাকি 4 বর্গ মিটার বা 4 বর্গ সেন্টিমিটার, তুমি কিচ্ছু না, আন্দাজে তুমি এটা তারকে দেখে তো বলতে পারবে না, কিন্তু আমরা বলতে পারবো যে এই এটা হচ্ছে কি যে কোনো ক্ষেত্রফলের তার, বা যে কোনো ক্ষেত্রফলের তার মানে কি পরিবাহী বলতে পারি। এবং নিজেরাই সংজ্ঞা বানাতে পারবে যে কোনো ক্ষেত্রফলের পরিবাহী, আর যে কোনো ক্ষেত্রফলের তারের ভেতর দিয়ে, পরিবাহী তারের ভেতর দিয়ে
প্রতি সেকেন্ডে যদি যতটা পরিমাণ পজিটিভ আয়ন যাবে, তাহলে আমি কি বললাম বুঝতে পারলে? তাহলে একক ক্ষেত্রফলের কোন একটা পরিবাহীর ভেতর দিয়ে বা পরিবাহী তারের ভেতর দিয়ে প্রতি সেকেন্ডে যতগুলো পজিটিভ আয়ন যেতে পারবে সেটা হচ্ছে তার কি তড়িৎ প্রবাহ মাত্রা। কি বললাম? তড়িৎ প্রবাহ মাত্রা। বুঝতে পারলে? তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? আই দিয়ে চিহ্নিত করি। কি দিয়ে? আই দিয়ে চিহ্নিত করি। আই সমান তাহলে কি হবে? তাহলে আধানের জন্য কিউ, সময়ের জন্য টি, তাহলে কিউ বাই টি। দেখো তো মিলছে নাকি? প্রতিটা দেখতে পাচ্ছ কত সুন্দর বুঝে গেলে? কেন কিউটি লিখলাম? প্রতি সেকেন্ড মেনশন করেছি সংজ্ঞাতে, আধানের জন্য কিউ পেয়েছি, কিউ বাই টি। ক্লিয়ার হলো সবার কাছে? দেখো তো ফিজিক্যাল সায়েন্স বেশি কঠিন না লাইফ সায়েন্স বেশি কঠিন? ফিজিক্যাল সায়েন্স কি মাথায় ঢোকাতে পারো কোনো কঠিন লাগবে কি? লাগবে না, অনেক সোজা লাগবে, কিন্তু ধৈর্য ধরে শুনতে হবে। বুঝতে পারলে? এটা ধৈর্য ধরে শুনতে হবে। আই কনস্ট হলো কিউ বাই টি। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রার এবার হচ্ছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক কি? ব্যবহারিক একক কি বলো? তড়িৎ প্রবাহ মাত্রার অ্যাম্পিয়ার। কি? অ্যাম্পিয়ার হচ্ছে ব্যবহারিক একক, অ্যাম্পিয়ার। ঠিক আছে, এক অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা নিজেরা লেখো, নিজেরা লেখা অ্যাম্পিয়ারের সংজ্ঞা। এই এম্পিয়ার, একটু আগে আমি অ্যাম্পিয়ার পড়াচ্ছিলাম, বলো অ্যাম্পিয়ার হচ্ছে এসআই একক। এক অ্যাম্পিয়ার কাকে বলে? নিজেরা লেখো তো সংজ্ঞাটা। কোন পরিবাহীর বা একক ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা যেহেতু জানি না তাই আমরা কি লিখবো? এটা এই পরিবাহী তারটার ক্ষেত্রফলকে আমরা জানি না, তাহলে একই ভাবে লিখবো একক ক্ষেত্রফলের কোন পরিবাহী তারের ভেতর দিয়ে, একক ক্ষেত্রফলের কোন পরিবাহী তারের ভেতর দিয়ে প্রতি সেকেন্ডে যত, কি বললাম, প্রতি সেকেন্ডে 1 কুলম্ব করে ধনাত্মক তড়িৎ পরিবাহিত হলে তাকে আমরা 1 অ্যাম্পিয়ার বলি। সংজ্ঞাটা লিখতে পারলে? ঠিক আগেরটাই বস্তু দিয়ে দাও। একক ক্ষেত্রফলের একটি পরিবাহী তারের ভেতর দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব করে ধনাত্মক আধান যেতে পারলে তাকে আমরা 1 অ্যাম্পিয়ার বলে থাকি। ক্লিয়ার হল তোমার কাছে? লিখতে পারবে সংজ্ঞাটা নিজেরা বানিয়ে বানিয়ে। ঠিক সেম ভাবে তোমরা আমাকে ইএমইউটা বলে দাও তো। ইএমইউ মানে হচ্ছে এর সিজিএস একক, নিজেরা লেখো ইএমইউটা। কি বলবে? একক ক্ষেত্রফলের কোন পরিবাহী তারের ভেতর দিয়ে প্রতি সেকেন্ডে, সময়ের একক চেঞ্জ হয় না, প্রতি সেকেন্ডে 1 ইএসইউ ধনাত্মক আধান প্রবাহিত হলে, 1 ইএসইউ ধনাত্মক আধান প্রবাহিত হলে তাকে আমরা কি বলবো? 1 ইএমইউ বলবো। 1 ইএমইউ হচ্ছে এই তড়িৎ প্রবাহ মাত্রাটার, এই যে আই এর সিজিএস একক, আর এসে এককটা কি? অ্যাম্পিয়ার এসে একক। ক্লিয়ার হয়েছে তোমার কাছে? আগে বলো, যত অবধি পড়ালাম মাথায় ঢুকলো জিনিসটা? ক্লিয়ার হয়েছে তোমার কাছে? কোনো অসুবিধা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এই চ্যাপ্টারটা বুঝতে? আচ্ছা, এরপরে আমরা যেটা আসছি, একটা হচ্ছে কি সমপ্রবাহ, একটা হচ্ছে কি একটা হচ্ছে কি এসি, একটা হচ্ছে ডিসি। বুঝবে এটাকে? দেখো রাতের বেলা ক্লাস করাচ্ছি, তোমাদের এখানে কত স্টুডেন্ট পড়ে বলো তো? 400, সব মিলিয়ে তোমাদের ব্যাচ ফ্যাচ মিলিয়ে 500 স্টুডেন্ট রয়েছে, ক্লাস করছে 40 জন। তাহলে 40 জন যদি চান্স পায় তখন বাকিরা বলবে হ্যাঁ যে আমরা কি পড়লাম না পড়লাম। আমি যখন দেখো ক্লাসগুলো করি, তুমি বারবার সকাল থেকে বলছি রাতে অ্যাক্টিভ থাকো, রাতে ক্লাস হবে, ঝড় বৃষ্টি হোক যাক রাতে ক্লাসগুলো হবে। শুধু শুনছো, কথাগুলো শুনছেই না। ওরা 4.5 যে এমসিকিউ এক পাতাও পড়েনি, আমি তো দেখতে পাচ্ছি। ওরা যে পরে ওগুলো পড়লেই পাস করে যাবে, যা দেওয়া আছে এগুলো সবই দেওয়া আছে। দেয়া নেই 4.5 এমসিকিউ গুলো সব আমি দিয়েছি, আমার এখনো কষ্ট মনে আছে, এমসিকিউ গুলো সব দেওয়া আছে। একক থেকে শুরু করে বুঝিয়ে বুঝিয়ে রিডিং করলে পাস করবে। আসলে পাস করার ইচ্ছা বা পড়াশোনার ইচ্ছা স্বপ্নে থাকে, কিন্তু বাস্তবে আমাদের অনেকের কাছে থাকে না, জানো তো? বাস্তবে যেদিন আসতে পারবো সেদিন কিন্তু অনেকটাই আমরা কমপ্লিট করতে পারবো। চলো আমরা আসছি অঙ্কে। কটা বাজে গো? 12টা 12 বাজছে। এখন 2 ঘন্টা ক্লাস হলে দুটো বই শেষ হয়ে যাবে। কয়েকটা হচ্ছে কি
সমপ্রবাহ আর হচ্ছে একটা কি, সত্যি বাস্তব প্রচন্ড কঠিন, বাস্তবের থেকে কঠিন আবার কি বলতো। আচ্ছা সমপ্রবাহ, সমপ্রবাহ কাকে বলে? যদি তড়িৎ প্রবাহ সর্বদা একমুখী হয়, ধরো আমি বলছি কারেন্টটা বা তড়িৎটা, যে কারেন্ট মানে কি তড়িৎ, এই কারেন্টটা যদি সবসময় একদিকে যায় তখন আমি তাকে সমপ্রবাহ বলি। এই সমপ্রবাহকে কি বলে, এসি না ডিসি বলো? ডিসি নাকি এসি? ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, এসি মানে হচ্ছে কি অল্টারনেটিভ, ডিসি মানে হচ্ছে সমপ্রবাহ। ঠিক আছে, মনে থাকে প্রত্যেকের? আচ্ছা, এই সমপ্রবাহের উৎস কোথায়? তড়িৎ কোষ। কোথায়? তড়িৎ কোষ থেকে, লিখে নাও, তড়িৎ কোষ থেকে হচ্ছে সমপ্রবাহ ঘটে। ঘর থেকে তড়িৎ কোষ থেকে হচ্ছে সমপ্রবাহ ঘটে। বলো অল্টারনেটিভ কারেন্টকে কি বলে? পরিবর্তী প্রবাহ। কি বলে? পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহ। পর অরফই ব তয়রফ দীর্ঘই পরপল বয় করো, পরিবর্তী প্রবাহ। তড়িৎ প্রবাহ যদি বিপরীতমুখী হয়, একবার এইদিকে যাবে একবার এদিকে যাবে, 1 সেকেন্ড ছাড়া ছাড়া বা 2 সেকেন্ড ছাড়া ছাড়া, তার মানে তার কারেন্ট মুখ ঠিক না, আবার এইদিকে যাবে, যেদিকে খুশি যেতে পারে। পরিবর্তী প্রবাহ মানে তড়িৎ প্রবাহ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বারবার পরিবর্তন ঘটে, তাকে আমরা বলছি পরিবর্তী প্রবাহ। পরিবর্তিত প্রবাহ এর উৎস কি? ডাইনামো। ডাইনামো থেকে হচ্ছে এসি তৈরি হয়। ডাইনামো, ডায়নামো, ডায়াকন্টাস থেকে তোমরা ডায়নামো। ঠিক আছে, ক্লিয়ার হলো সবার কাছে? ক্লিয়ার হচ্ছে সবার কাছে? বলো এসি ডিসি কি ক্লিয়ার সবার কাছে? এবার আমরা যদি বলি যে স্যার এই সমপ্রবাহ বা বিষপ্রবাহ আপনি কেন এগুলো পড়াচ্ছেন, কি দরকার লাগে, এটা হচ্ছে কারেন্টের চ্যাপ্টার, যারা বিশেষ করে কারেন্ট নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে এটা। দেখো এসি, ধর আমি বলছি সাপোজ ধরো স্নেহার বিয়ে হচ্ছে, বা ধরো তোমার দেবাঞ্জলের বিয়ে হচ্ছে, তখন তারা ওর বাবারা কি এসি ভাড়া করবে না ডিসি ভাড়া করবে? কোনটা ভাড়া করবে বলো তো? এসিটাকে ভাড়া করবে। কেন এসিটাকে ভাড়া করবে? কারণ এখানেতে কি রয়েছে? জেনারেটর রয়েছে, জেনারেটর বা ডায়ানামো, এগুলোকে কাজে লাগিয়ে কি করা হয় দেখো, জেনারেটর ঘুরে 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 কারেন্ট তৈরি করে। ধরো স্নেহার বিয়েতে এরকম একটা প্যান্ডেল হলো বিরাট এলাকা জুড়ে, তার মানে কি পুরো বিদ্যুৎটা ছড়াতে হবে এদিকে, এই চারিদিকে, এখানে লোক খাওয়ানো হবে, এদিকে বর আসবে, এদিকে নাচ হবে, এদিকে পার্টি হবে, হ্যান ত্যান হবে চারিদিকে, তাহলে এই যে হচ্ছে ঘটনাটা, তার মানে কি এসি কারেন্ট চাই, তাই তো? ঠিক আছে, এবার ধরো আর আমার আমার ধরো এই যে বাড়িতে ল্যাপটপ চলছে, ছোট্ট একটা ল্যাপটপ চলছে, ল্যাপটপ চলার জন্য কি চাই? বা ধরো আমার তো আর ধরো গরিবের ফোন, একটা ছোট এইটুকু ফোন, চার্জ দেবো, কি চাই? ডিসি কারেন্ট চাই, আমার একটা একদিকে হলেই হবে, তাই তো? কিন্তু এসি কেন চাই? এসিটা কেন চাই? চারদিকে চতুর্মুখী কারেন্ট যাবে, তাই জন্য এসি। মানে এই যে বললাম এসি মুখ পরিবর্তন করে, একবার এদিকে কারেন্ট একবার এদিকে কারেন্ট একবার এদিকে কারেন্ট, চারদিকে কারেন্ট ছড়াতে হবে, তাই জন্য এসি। ডিসি মানে কি? শুধু আমার একটুখানি মোবাইলটা চার্জ দিতে হবে, একদিকেই কারেন্ট লাগবে, আমার আর অন্যদিকে লাগবে না, এইটার জন্য ডিসি লাগবে। তাহলে ডিসি কিন্তু ল্যাপটপ চালাতে, ছোট একটা টিভি চালাবো, একটা মোবাইলের চার্জ দেবো, তার জন্য ডিসি কারেন্ট লাগে। বাট এসি কারেন্ট লাগে বড় বড় কাজগুলো করতে, কারণ এর সবসময় ইলেকট্রনের গতির মুখটা পরিবর্তন ঘটে, ইলেকট্রন গুলো চারিদিকে প্রবাহিত হতে পারে, তাই তো? বুঝতে পারলে? তাই ছোটখাটো ইলেকট্রনিক ডিভাইসের জন্য কি করা হয়, কি চালানো হয় বলো? ডিসি চালানো হয়, ডিসি। এবার ডিসি কত থেকে পাওয়া যায়? ডিসির কম্পাঙ্ক কত জানো? জিরো। জিরো কেন কম্পাঙ্ক জিরো বলো তো? এর তো মুখ পরিবর্তনই হয় না। আর এর কত? এসির কত? 50 হার্জ। কেন 50 হার্জ কম্পাঙ্ক? কম্পাঙ্ককে হার্জ দিয়ে মাপা হয়। কেন 50 হার্জ? কারণ 50 বার 50 দিকে একে যেতে হবে প্রতি সেকেন্ডে। ধর আমি বলছি, ধরো এই যে ধরো স্নেহার বিয়েতে যদি একদিকে ডিজে, একদিকে বরকনে, একদিকে নাচ, একদিকে খাওয়া, একদিকে, ঠিক আছে, সবকিছু হচ্ছে, তাহলে মানে কি চারদিকে চতুর্দিকে কারেন্টটা ছুটোছুটি করছে, এটা হচ্ছে এসি কারেন্ট লাগবে, তাই তো? তাহলে কম্পাঙ্ক 50 বার ছুটবে, তার মানে 50 হার্জ। আর আমার একটা দিকে ল্যাপটপ চলছে বা একটা দিকে ফোনে চার্জ হচ্ছে জিরো, আমার কোনো কারেন্ট লাগবে কি? ছোট একটু চার্জ হচ্ছে, ঠিক আছে, তো কারেন্ট লাগবে না, জিরো। এর হচ্ছে 0 হার্জ। মনে রাখবে এটা, কিন্তু এটা বইতে দেওয়া নেই।
করিয়ে দিলাম এই জন্য 0 হার্জ, এটা হচ্ছে কম্পাঙ্ক 50 হার্জ। আচ্ছা ডিসিটা কোথা থেকে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? দেখো ডিসি যেহেতু ছোট কারেন্ট, তার জন্য ডিসি কারেন্ট যেহেতু ছোট, তাই জন্য আমরা কোথা থেকে পাবো এটাকে? দেখো ডিসি কারেন্টটাকে আমরা পাবো ব্যাটারি থেকে। কোথা থেকে? ব্যাটারি মানে কি? সৌর প্যানেল, মানে সোলার সেল বিশেষ করে ব্যবহার করা যায়, সোলার সেল। তারপর কি যাওয়া যায়? দেখবে কোষ বা ব্যাটারি, কোষ বা ব্যাটারি বলতে পারো, রেকটিফায়ার বলতে পারো, রেকটিফায়ার বলতে পারো, তড়িৎ কোষ বলতে পারো। এগুলো প্রত্যেকটা হচ্ছে কিসের উদাহরণ? না ডিসির উদাহরণ। বুঝতে পারলে? মানে ছোট ছোট জিনিসগুলো। ঠিক আছে, চলো তাহলে ক্লিয়ার হলো। আচ্ছা পরের পাঠে আসছি। তাহলে এসি ডিসির পার্থক্য দিয়ে পরীক্ষা সে করতে পারবে। আচ্ছা ধরো ভাই এসি ডিসির পার্থক্য বলতে বলছি, চলো। এসি ডিসি কেউ কোনোদিন আর ভুলবে না। একদিকে লোকে এসি, এসির পুরো নাম কি? অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তী প্রবাহ, যেটা চতুর্দিকে পরিবর্তন ঘটে। ডিসি মানে কি? ডাইরেক্ট কারেন্ট, যেটা একদিকেই যায়, চতুর্দিক করে না। আচ্ছা কম্পাঙ্ক এসির 50 হার্জ বা অল্টারনেটিভ কারেন্ট 50 হার্জ, বা এটা করে পরিবর্তী প্রবাহ বা পর্যায়বৃত্ত প্রবাহ। এটা হচ্ছে 0 হার্জ, কারণ এর যেহেতু একমুখী রয়েছে। এখান থেকে কি হয় না, শক্তি কম, পরিমাণ শক্তি, শক্তি ক্ষয় কম, শক্তি ক্ষয় কম, এবং দূর দূরান্তে কারেন্ট পাঠানো যায়। শক্তি ক্ষয় বেশি কিন্তু দূর দূরান্তে পাঠানো যায় না। সরাসরি ব্যাটারিতে সঞ্চয় করে রাখা যায় না। এসি কে সরাসরি তুমি ব্যাটারিতে রাখতে পারবে? পারবে না। চার্জ ফার্জ করে রাখতে পারবে? পারবে না। তোমাকে ডাইরেক্ট কারেন্টটা স্টার্ট মারতে হবে। ডিসি কে ব্যাটারিতে সঞ্চয় করে রাখা যায় রাসায়নিক শক্তি হিসাবে। মোবাইল ফোন চালাতে, টর্চ জ্বালাতে, ল্যাপটপ চালাতে, রিমোট চালিত ব্যাটারি চালিত যন্ত্র চালাতে, এটা বাড়ির ঘরে পাখা, ফ্রিজ, এসি, টিভি, লাইট, হিটার, এগুলো জ্বালাতে ব্যবহার করে এসি। ব্যাপারটা ক্লিয়ার হলো? এসি ডিসি আগে বুঝতে পারতে না, তোমরা এখন বুঝতে পারলে যে এসি কারেন্ট কোনটা, ডিসি কারেন্ট কোনটা। এখন যদি বলো যে স্যার এসি কথা যে বলছেন আপনি, বলুন তো বিয়ে বাড়িতে জেনারেটরটা এসি না ডিসি? এসি। কেন এসি বললাম বলো তো? দেখবে বিয়ে বাড়িতে যে জেনারেটরটা আনে সেটা কি কোনো ব্যাটারি আনে? দেখবে তেল দিয়ে দিল, স্টার্ট মেরে দিল, দেখবে ডাইরেক্ট কারেন্ট হচ্ছে। কিন্তু সোলার প্যানেলটা কেন ডিসি? দেখবে সে কখন সকালবেলা সূর্য উঠবে, সকালবেলা চার্জ করবে, সারা রাত কারেন্টটা জ্বলবে, তাই তো? সকালবেলা চার্জ করবে, সারা রাত কারেন্টটা জ্বলবে, আলোর জোর হবে না, খরচ প্রচুর বেশি। একটা সোলার প্যানেল বস করাতে বহুত খরচ। একটা জেনারেটর কিন্তু অত খরচা করে না, আর অত খরচা হয় না। জেনারেটরের শক্তি প্রচুর, শক্তি প্রচুর কম, তাই তো? একটা সোলার প্যানেল দিয়ে বাড়িতে লাইট ফাইট জ্বলবে না, ভালো করে জ্বলবে? দেখবে জ্বলবে না। তাহলে এসি ব্যবহার করা হয় লাইট জ্বালাতে, এসি চালাতে, ফ্রিজ চালাতে। ডিসি ব্যবহার করা হয় রিমোট চালিত যন্ত্র, তারপর তোমার কি না পাখা, মানে তোমার ছোট ছোট জিনিসগুলো চালাতে। বুঝতে পারলে? লাস্টের টার্গেটটা বলবো, মানে কোনটা বলো? সরাসরি ব্যাটারিতে সঞ্চয় করে রাখা যায়, এসি কে রাখা যায় না। এসি কে ব্যাটারিতে রাখা যায় না, ডিসি কে ব্যাটারিতে রাখা যায়। এটাকে কম দূর, এসি কে অনেকটা দূরত্বে পাঠানো যায় এই কারেন্টটাকে, বা ডিসি কে অনেক দূরত্বে পাঠানো যায় না। নিজেরাই তো লিখতে পারবে, আর বলতে হবে কেন? বুঝতে পারলে কি কি পয়েন্ট হতে পারে? তাহলে হয়েছে ক্লিয়ার? এরপর হচ্ছে আমরা আসবো ওহমের সূত্রে আসবো। আচ্ছা আলোটা সবাই পড়ে নিয়েছো বাড়িতে? আলো সবাই পড়ে নিয়েছো? ক্লাস 9 এর চ্যাপ্টার গুলো যেভাবে পড়ানো হয়েছে, আর মনে হয় কারো অসুবিধা হওয়ার কথা না, তাই তো? যারা রেগুলার ক্লাস করেছো আর নোট করেছো, এগুলো পড়েনি ওদের কথা ছেড়ে দাও। ওহমের সূত্র কি? চলো ওহমের সূত্রটা বুঝিয়ে দিই।
একটি মেয়ে আমার কাছেও পড়ে, আর একটা অন্য জায়গাতেও পড়ে, বুঝতে পারলে? তো আমাকে বলছে, দাদা ফিজিক্যাল সায়েন্স আমরা অন্য জায়গায় অনেক পড়ি, কিন্তু এভাবে স্যারটা বোঝায় না, স্পেশাল স্পেশাল টিচার দিয়েই পড়ায় ওখানে। তো বলছে ফিজিক্যাল সায়েন্স কিছু বুঝতে পারি না, তোমার এই জায়গাটা ভালো বুঝতে পারি, কারণ ওখানেতে তেমন ভাবে স্যারেরা বোঝায় না, ওরা বইয়ে যেটুকু লেখা আছে সেটাকেই রিডিং করে দেয় বা একটা নোট বানিয়ে নিয়ে চলে আসে, কনসেপ্ট অতটা ভালো করে দেয় না। কিন্তু এখানে ফিজিক্যাল সায়েন্সটা বুঝে ওখানে বোঝানো টিচাররা ওই ব্যাপারটা বোঝানো, ওটা বই পড়ে মুখস্থ করানোর চেষ্টা করে, কিন্তু বোঝায় না ব্যাপারটাকে। কিন্তু তোমার কাছে ফিজিক্যাল সায়েন্সটা বুঝে আমার কোনো ব্যাপার হয় না, ঠিক আছে? ওই মেয়েটা এখানে পড়ছিল, ঠিক আছে, অন্য জায়গায় তোমার কোচিং নিয়েছিল আর কি, পড়তে পড়তে অফলাইনের দিকে নিয়েছিল আর কি, অফলাইন। তো বললো কিছুই পড়াতে, 4 জন স্যার পড়ায় কিন্তু ভালো পড়ায় না ফিজিক্স। ওই স্যারটা আবার তোমার ও মেডিকেল কলেজের তোমার প্রফেশন নাকি বললো, মানে ওরই কোচিং সেন্টার, ও ফিজিক্সের টিচার। বলছে পড়াই না, ওরা ফাঁকি মারে তাই পড়ায় না, টিচার হতে গেলে তাকে পড়তে হবে বা নিজেকে জানতে হবে। ও ডাক্তার মানে ও ভালো পড়িয়ে দেবে এরকম কোনো ব্যাপার না, জানো তো, ঠিক আছে? ডাক্তার বিরাট পড়াবে, স্কুল মাস্টার বিরাট পড়াবে, এগুলো ফালতু জিনিস, কিন্তু ওরা বিরাট পড়ায় না, ওরা নিজেরাই পড়তে পারে। লোককে বোঝাতে গেলে আলাদা টেকনিক লাগবে, কিন্তু বোঝানোর টেকনিক কিন্তু আলাদা রকম, সবাই বোঝাতে পারবে না। আচ্ছা, ওমের সূত্র কি? ওমের সূত্র বলে যে উষ্ণতাকে আমরা কি বলি বলো? টেম্পারেচার বা টি। টি ফর টেম্পারেচার বা উষ্ণতা। উপাদান বা এক কথায় বলতে পারো উষ্ণতা উপাদান। কি বললাম? তাহলে আমরা লিখে দিই একবার বাংলাতে, উষ্ণতা উপাদান অন্যান্য ভৌত অবস্থা। উষ্ণতা উপাদান অন্যান্য ভৌত অবস্থা, এগুলো যদি অপরিবর্তিত থাকে, মানে অবস্থাতে অপরিবর্তিত, মানে যদি কোনো প্রকার পরিবর্তন হয়, অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে, উষ্ণতা উপাদান অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, এটা একটা যদি পরিবাহী তার হয়, এই তারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহটা ঘটবে, মানে এখান থেকে এখানে যে তড়িৎ প্রবাহটা ঘটছে, এই তড়িৎ প্রবাহটা দুই প্রান্তের বিভবের সঙ্গে সমান হয়। তার মানে এই যে দুই তড়িৎ প্রবাহ যদি 6-5, মানে তড়িৎ প্রবাহ যদি 1 হয়, তার মানে তড়িৎ প্রবাহ মাত্রাও 1 হবে। ব্যাপারটা ক্লিয়ার করা গেল? কি বললাম? যে উষ্ণতা উপাদান আর অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, উষ্ণতা মানে কি? এই পরিবেশের টেম্পারেচার। এই তারটা যেন লোহার হয়, মানে এই প্রান্ত লোহার, এখানে একটা যদি লোহার তার থাকে, এখানে কিন্তু লোহার তারই থাকতে হবে। এই প্রান্তের উষ্ণতা যদি 5 ডিগ্রি সেন্টিগ্রেড হয় বা 10 ডিগ্রি হয় বা 40 ডিগ্রি হয়, এখানটাও 40 ডিগ্রি হবে, যেন কোনো প্রকার পরিবর্তন না হয় দুটো প্রান্ত। ওই জন্য বলেছে উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে, এই তারটার মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা হবে, সেই তড়িৎ প্রবাহ মাত্রাটা কার সঙ্গে সমানুপাতিক? এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। হয়েছে? ক্লিয়ার? কি বললাম, বোঝা গেল? তাহলে আরেকবার মনে করে দেখে নাও যে উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে দুই প্রান্তের বিভব পার্থক্যটা কার সঙ্গে সমানুপাতিক? না, দুই প্রান্তের বিভব পার্থক্যটা তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। বুঝতে পারছো কি বলতে চাইলাম? পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে? ওহমের সূত্রে কোনগুলো ধ্রুবক থাকে বারবার বলে দিচ্ছি। উষ্ণতা ধ্রুবক, এই উপাদান ধ্রুবক, অন্যান্য ভৌত অবস্থা এগুলো হচ্ছে ধ্রুবক। সঞ্চিতা, ক্লাসে আছো? তাহলে আমরা একটা বোঝাই একটু। ধরো এটা একটা পরিবাহী তার, বা আমরা বলতে পারি এটা একটা পরিবাহী তার। তারগুলো তো এমনি বাঁকানো বাঁকা নয়, এটা পরিবাহী তার। পরিবাহী তারের এই প্রান্তের বিভবটাকে লিখানো ভি এ। বিভবকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? ভি দ্বারা। তাহলে একদিকে যদি ভি, অপর দিকে ভি বি। ভি দ্বারাই তো তড়িৎ বিভব পার্থক্য আমরা লিখি, মনে পড়ছে প্রত্যেকের? যে ভি দ্বারা কিন্তু আমরা তড়িৎ বিভব পার্থক্য লিখি। তাহলে একদিকটা ভি হলো, অপর দিকটা কি? ভিবি। মনে পড়ছে প্রত্যেকের? তাহলে একদিকটা ভি এ, একদিকটা ভিবি।
তাহলে এই প্রান্তের বিভব পার্থক্য VA, এই প্রান্তের বিভব পার্থক্য কি VB। তড়িৎ প্রবাহ মাত্রা এই প্রান্ত থেকে এই প্রান্তের তড়িৎ প্রবাহ মাত্রা কত I, এই প্রান্ত থেকে এই প্রান্তের তড়িৎ প্রবাহ মাত্রা কত I। তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা I দিয়ে চিহ্নিত করি না, I দিয়ে একটু আগেই পড়েছিলাম, I দিয়ে চিহ্নিত করতে পারি। I হলে আমরা কি বললাম যে বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। তাহলে বিভব পার্থক্য কত, VA মাইনাস VB সমানুপাতিক I না। ঠিক এটাকে আমরা যদি করি তাহলে 6 মাইনাস 5 সমান I। দেখো তাহলে I এর মান কত 1, আর বিভব পার্থক্যের মান 1। দেখো দুটো 1 1 না। ঠিক সেমনি কিছু তো করলাম আমরা, জাস্ট এটাকে 6 5 থেকে VA VB লিখলাম। তাহলে 6 5 বিয়োগ করে থেকে VA মাইনাস VB করলাম, যে সমানুপাতিক I করলাম। দেখো সেম করেছি। ব্যাপারটা ক্লিয়ার হলো তোমার কাছে? কি বলতে চাইছি আমি? ক্লিয়ার হচ্ছে তোমার কাছে? আচ্ছা, মুছে দাও এটাকে। VA মাইনাস VB প্রপোর্শনাল যদি I হয়ে থাকে, এই VA মাইনাস VBটাকে আমরা কি V লিখতে পারি? V প্রপোর্শনাল I বলতে পারি, V বলতেই পারি, কারণ এটাই তো বিভব পার্থক্য তোমার V। তাহলে V প্রপোর্শনাল I। আচ্ছা, ধ্রুবক তোলার জন্য একটা কেন V ইকুয়ালস টু IR। কেন আরটা এলো? আমরা যেমন আগেরটা কে লিখছিলাম, তখন আমরা আর নিয়ে এলাম আর একটা ধ্রুবক। এই আরটাকে বলা হয় পরিবাহী রোধ। তাহলে আমরা রোধ কত থেকে পেলাম বুঝতে পারলে? চলো রোধ ব্যাপারটা চলে এলো, রোধে চলে এসছি আমরা। আর কারো কোনো প্রবলেম আছে? রোধটা যখন আমরা ঢুকে গেছি, আর রোধে যখন ঢুকে গেছে আর কোনো প্রবলেম নেই। এবার আমরা আস্তে আস্তে চ্যাপ্টার শেষে। এটা একটা পরিবাহী তার, পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য, এদিকে VA এদিকে VB। এই বিভব পার্থক্য কার সঙ্গে সমানুপাতিক? তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা কি দিয়ে লিখি? I দিয়ে লিখি। কি লিখে? I দিয়ে লিখি। VA মাইনাস VB প্রপোর্শনাল I। ক্লিয়ার হয়েছে তোমার কাছে? কারণ বিভব পার্থক্য মানে কি? বিয়োগ করতে হবে, এই প্রান্ত থেকে এই প্রান্ত বিয়োগ করে তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সমান করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে VA মাইনাস VB প্রপোর্শনাল I। তাহলে V প্রপোর্শনাল I কেন V হলো? কারণ VA মাইনাস VB কে আমরা V বলে থাকি, বিভব পার্থক্য এটা V। V ইকুয়ালস টু IR। কেন IR? R মানে হচ্ছে রোধ, Rটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটাকে আমরা রোধ বলছি। এবার ক্লিয়ার হয়েছে তোমার কাছে? এবার ক্লিয়ার হয়েছে তোমার কাছে? বলো, তাহলে কোনো প্রবলেম আছে এখানটা বুঝতে? প্রবলেম নেই তো? পরের পাটা আমরা আসবো। মুছে দেবে এটাকে? মুছবে এটাকে? আমি মুছবো। আচ্ছা, মুছে দিলাম। খাতায় লিখো, দেখো কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে চ্যাপ্টারটা। রোধ কাকে বলে? রোধের সংজ্ঞা নিজেরা দাও, আমি বলবো না। আমি লিখে দিয়েছি তোমাদেরকে V সমান IR রোধ। এবার রোধের সংজ্ঞা দাও তো। এখান থেকে রোধ সমান কি হবে? দেখো R যেমন আছে রয়ে যাও, V কে নিচে নিয়ে যাও, তাহলে V বাই R। আর এটাই তো একই ব্যাপার। দেখো তো V সমান IR হলে কি R সমান V বাই I না? R সমান V, তাহলে সংজ্ঞা বলো। রোধ বলতে আমরা বুঝি V মানে কি? বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত। তাহলে কোন একটা পরিবাহীর বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে আমরা কি বলবো? রোধ বলবো। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে সবার কাছে? কি গো, ক্লিয়ার হয়েছে না হয়নি? রোধ কাকে বলে নিজেরাই সংজ্ঞা লিখতে পারবে রোধের? প্রবলেম আছে আর রোধ নিয়ে কিছু? এই তো V মানে কি? তড়িৎ বিভব। I মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে কি বলি? রোধ বলি। বিভব পার্থক্য, V মানে কি? বিভব পার্থক্য, I মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। এই দুটো অনুপাতকে রোধ বলি। বুঝতে পারলে কি বললাম? বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ মাত্রা, I মানে তড়িৎ প্রবাহ মাত্রা, এটার অনুপাতকে আমরা রোধ বলি। রোধের একক কি? 1 ওহম। 1 ওহম সমান কি হবে বলতো? 1 কুলম্ব হয় কি? I মানে কি বলো? V মানে কি? 1 কুলম্ব বলি না, আধান একক কি? 1 কুলম্ব। তাহলে I মানে কি হবে? I এর একক কি হবে বলো? 1 অ্যাম্পিয়ার। বুঝতে পারলে কেন 1 কুলম্ব বা 1 অ্যাম্পিয়ার হলো? এই সরি, ভুল বললাম, এটা কুলম্ব কেন? 1 ভোল্ট, সরি ভোল্ট। 1 ভোল্ট বা 1 অ্যাম্পিয়ার, তড়িৎ বিভবের একক তো ভোল্ট। 1 ভোল্ট বা 1 অ্যাম্পিয়ার হয়েছে? 1 ভোল্ট বা 1 অ্যাম্পিয়ার হয়েছে? 1 ভোল্ট বা 1 অ্যাম্পিয়ার।
যেসব যেসব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাকে আমরা বলি ওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহী কাকে বলে? যেসব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাকে আমরা বলি ওহমীয় পরিবাহী। আচ্ছা, এটা হচ্ছে ওহমের কি একক? না, এটা হচ্ছে ওহমের আন্তর্জাতিক এসআই একক। তাহলে ওহমের এসআই একক কি বললাম? 1 ওহম একক সমান 1 ভোল্ট বা 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তোমার কাছে ক্লিয়ার হচ্ছে এখানটা বুঝতে? কারো কোনো অসুবিধা হচ্ছে? এবার আমরা জানবো যে এটা তো এসআই একক বেরিয়ে গেল, রোধের এসআই একক হচ্ছে এটা। সিডিএস একক কি? সিডিএস একক হচ্ছে ওহমের সিজিএস একক হচ্ছে কি? এই সরি, রোধের সিজিএস একক কি? স্ট্যাট ওহম। কি বললাম? স্ট্যাট ওহম। এটা হচ্ছে ওহম। ওহমের চিহ্ন সবসময় এরকম হয়, হ্যাঁ? স্ট্যাট ওহম। কি বললাম? স্ট্যাট ওহম। স্ট্যাট ওহম সমান কি? স্ট্যাট ওহম সমান কি হবে বলো তাহলে? 1 ইএসইউ। এই কি হলো? স্ট্যাট ওহম সমান কি হবে? কি বলতে হবে? তো বলতে হবে যে স্ট্যাট ওহম সমান আমরা কি লিখতে পারি? বলো শ্রেয়া, বলো স্ট্যাট ওহম সমান কি লিখবো? বলবো না আমি, বলো। ওহম ইনটু মিটার। স্ট্যাট ওহম মানে কি? পারবে কি? পারবে না, তাই তো? আচ্ছা, স্ট্যাট ভোল্ট, ভোল্টের একক কি ছিল বলো? স্ট্যাট ভোল্ট। তড়িৎ বিভবের এসআই একক কি? তড়িৎ বিভবের এসআই একক ছিল ভোল্ট, 6 একক স্ট্যাট ভোল্ট। তাহলে কি হবে বলো? 1 স্ট্যাট ভোল্ট বাই কি? 1 ইএমইউ। মনে পড়ছে? দেখো তো, মনে করার চেষ্টা করো তো। 1 স্ট্যাট ভোল্ট বাই 1 ইএমইউ সমান হচ্ছে কি? 1 স্ট্যাট ওহম, তাই না? মনে পড়ছে প্রত্যেকের? একবার দেখো, চিন্তা করো। এই মনে পড়ছে? তড়িৎ বিভব বা বিভব পার্থক্যের এসআই একক ভোল্ট ছিল, সিজিএস একক হচ্ছে স্ট্যাট ভোল্ট। সিজিএস একক কি? স্ট্যাট ভোল্ট। মনে পড়ছে? আধান এর একক, ভালো করে, আধানের এসআই একক কুলম্ব, সিজিএস একক স্ট্যাট কুলম্ব। তড়িৎ বিভব বা বিভব পার্থক্যের এসআই একক ভোল্ট, সিজিএস একক স্ট্যাট ভোল্ট। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক কি ছিল? অ্যাম্পিয়ার, সিজিএস একক হচ্ছে ইএমইউ। ঠিক তেমন ওহম, স্ট্যাট ওহম। আমরা দেখো মিল পাচ্ছি না? কুলম্ব স্ট্যাট কুলম্ব, ভোল্ট স্ট্যাট ভোল্ট, অ্যাম্পিয়ার স্ট্যাট অ্যাম্পিয়ার, ওহম স্ট্যাট ওহম। তাহলে স্ট্যাট ভোল্ট বাই 1 ইএমইউ। ইএমইউ মানে হচ্ছে এটাকে স্ট্যাট, তোমার এটা কি বলা হচ্ছে? কি এটা করে বলছি? স্ট্যাট অ্যাম্পিয়ার। বুঝতে পারলে? তাহলে এর যদি 1 ভোল্ট বাই 1, তাহলে 1 স্ট্যাট বাই 1 ইএমইউ হবে না? একই জিনিস তো, বুঝতে পেরেছো? স্ট্যাট ওহম সমান, আচ্ছা, 1 ওহম সমান 9 ইন্টু 10⁹ ওহম। কত? কত গুণ? 1 ওহম সমান 10 টু দি, সরি, 1 স্ট্যাট ওহম সমান
এক স্ট্যাট ওহম সমান কত ওহম? স্ট্যাট ওহম 9 × 10⁹ ওহম, মনে থাকবে প্রত্যেকে? এক স্ট্যাট ওহম সমান 9 × 10⁹ ওহম। হয়েছে? ক্লিয়ার? লিখে নাও, এক স্ট্যাট ওহম সমান কত? 9 × 10⁹ ওহম। ঠিক আছে, চলো এবার কার কথায় বুঝতে অসুবিধা হচ্ছে বলাচলের মধ্যে? কারো কি কোথাও বুঝতে অসুবিধা আছে? এখানটা বুঝতে কারো কোথাও অসুবিধা আছে? এখানটা স্ট্যাটম বুঝতে পারছো না তো? স্ট্যাটম মানে হচ্ছে, আচ্ছা ভোল্টের, তুমি এই যে এখানে যে লিখেছো ভি, ভি ফর কি? 1 ভোল্ট। এটা কার একক? ভোল্টটা কার একক? বিভব পার্থক্যের এসআই একক। যেহেতু এখানে এটা এসআই লিখেছি, আমি এখানে 1 ভোল্ট লিখলাম। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। ঠিক তেমন ভাবে সিজিএস এ বের করতে হলে আমাকে এখানে তো সিজিএস লিখতে হবে। তাহলে ভোল্টের সিজিএস একক স্ট্যাট ভোল্ট, এই অ্যাম্পিয়ারের এই তড়িৎ প্রবাহ মাত্রার সিজিএস একক হচ্ছে ইএমইউ। তাই জন্য এখানে 1 স্ট্যাট ভোল্ট বা 1 ইএমইউ লেখা হলো। বুঝতে পারলে? তাহলে এটাও সিজিএস হলে এগুলো সিজিএস এ করতে হবে। এবার বুঝতে পেরেছো? প্রতিটা এসআই হলে এসআই, সিজিএস হলে সিজিএস এ। তাহলে এখানটা যখন আমরা টুক করে 1 ভোল্ট 1 অ্যাম্পিয়ার লিখে দিলাম, তাহলে এখানটা আমাকে 1 স্ট্যাট ভোল্ট 1 ইএমইউ করতে হবে না, কারণ তড়িৎ প্রবাহ মাত্রার সিজিএস এককটা 1 ইএমইউ আর ভোল্টের এসআই সিজিএস একক স্ট্যাট ভোল্ট। বুঝতে পেরেছো? এবার 1 স্ট্যাট ওহম কার সঙ্গে সমান? 1 স্ট্যাট ওহম 9 × 10⁹ ওহমের সঙ্গে সমান হয়। তাহলে বুঝতে পেরেছো? এরপর ক্লিয়ার হয়েছে সবার কাছে? মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা। ওহমীয় পরিবাহী কাদেরকে বলে? ওহমের মেনে চলে তাকে পরিবাহী বলে। বলছো? যেসব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাকেই ওহমীয় পরিবাহী বলে। হ্যাঁ, এবার ওহমীয় পরিবাহীর মধ্যে কারা পড়বে? সমস্ত ধাতুগুলোই ওহমীয় পরিবাহী। তামা বলো, সোনা বলো, রূপা বলো, সব ধাতুগুলো যারা তড়িৎ পরিবহন করতে পারে প্রত্যেক হচ্ছে ওহমীয় পরিবাহী। এটুকু মনে রাখবে, ব্যাস। অহমীয় পরিবাহী কারা? না, অহমীয় পরিবাহী হচ্ছে অর্ধ পরিবাহী। সিলিকন, জার্মেনিয়াম এরা হচ্ছে অহমীয় পরিবাহী, মানে যারা অর্ধেক তড়িৎ পরিবহন করে, অর্ধেক করতে পারে না। এরা অল্প তড়িৎ পরিবহন করতে পারে, পুরোটা পারে না। কিন্তু যারা পুরোপুরি ধাতুগুলো প্রত্যেকটাকে তুমি একবার কারেন্টে দিয়ে দাও না, সঙ্গে সঙ্গে শক নিয়ে নিবে। বাট জার্মেনিয়াম বা সিলিকন এরা হচ্ছে অহমীয়, কেন? এরা হচ্ছে যে ধাতু, এরা হচ্ছে অর্ধ, এরা কি? এরা গড়িত। এরা কি? এরা হচ্ছে অর্ধ পরিবাহী। ক্লিয়ার হচ্ছে তোমার কাছে? ওহমের সূত্রের লেখচিত্রটা কেমন দেখতে হয়? এরকম দেখতে হয়। এরকমটা আছে পরীক্ষায়, যে এটা হচ্ছে ওহমের সূত্রের লেখচিত্র। কেমন? এরকম। আই কোন দিকটা? আই কোন দিকটা? কোনটাকে আই বলবো? আই হচ্ছে দিকটা, মানে এটা হচ্ছে তড়িৎ প্রবণতা, ভি হচ্ছে নিচের দিকে থাকে, তাই তো? তাহলে অনুভূমিক দিক বরাবর কি রয়েছে? মানে অনুভূমিক মানে আর কি রয়েছে? ভি রয়েছে বা তড়িৎ প্রবণতা রয়েছে। আর তড়িৎ প্রবণতা কোন দিক বরাবর রয়েছে? আই কোন দিক বরাবর? দেখো উলম্ব দিক বরাবর। উলম্ব দিক বরাবর আই থাকে, মানে তড়িৎ প্রবণতা বিভব পার্থক্য ভি থাকে কোন দিকে? অনুভূমিক ভাবে। তোমরা এবার বুঝতে পারছো? সবকিছু জিনিস পরপর ক্লিয়ার হচ্ছে? দেখো তো প্রথম থেকে শেষ অবধি। এটা হচ্ছে মূল বিন্দুগামী সূত্র। ওহমের লেখচিত্র কেমন হয়? মূল বিন্দুগামী সরলরেখা। দেখো সরলরেখাটা কোন দিক দিয়ে? মূল বিন্দুগামী না? শূন্যকে ছেদ করেছে, এই যে শূন্য, মূল বিন্দুগামী তো। অহমীয় পরিবাহী কেমন হয়? দেখো অহমীয় পরিবাহী কিন্তু মূল বিন্দুগামী হবে না। তাহলে প্রতিটা ওহমের সূত্র যারা মেনে চলে তারা প্রত্যেক ওহমীয় পরিবাহী এবং তারা প্রত্যেক মূল বিন্দুগামী হয়। বাট অহমীয় পরিবাহী গুলো কিন্তু মূল বিন্দুগামী হয় না। তাই কি না? হয় না। এবং এরা আইবি লেখচিত্রটাকে মেনে চলে না। তাহলে অহমীয় পরিবাহী কি বলে? অওহমীয় পরিবাহী কিন্তু কার সূত্র মেনে চলে না? রোধের সূত্র মেনে চলে না। এবার রোধ কাকে বলে? রোধ কাকে বলে? চলো রোধের সংজ্ঞা দিই। নিজেরা একটু আগে যে রোধের সংজ্ঞাটা লিখেছিলে সেটা তো রোধ বলি। তোমরা বলো রোধের সংজ্ঞা কাকে বলে? বলো। আর সমান কি লিখেছিলাম? 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার, এদের অনুপাত কি? রোধ বলে। বা বলতে গেলে আমরা বলতে পারি যে তড়িৎ প্রবাহ
সরি বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকেও রোধ বলে। তাই তো এটাই রোধের সংজ্ঞা আমরা জানছিলাম, বাট এখন আমরা রোধের আরেকটা সংজ্ঞা যাবে, রোধের গুণগত সংজ্ঞা বলে। রোধের ওটা নর্মাল সংজ্ঞা ছিল, বাট এখন আমরা জানবো গুণগত সংজ্ঞা, মানে গুণের সংজ্ঞা কি, রোধের গুণটা কি, রোধ রোধ জিনিসটা কেন। এটা একটা পরিবাহী তার, জানো তোর, এটা একটা পরিবাহী তার। রোধ থাকা মানে কি, এই পরিবাহী তারটার মধ্য দিয়ে কারেন্ট যেতে বাধা দেবে, সেটা হচ্ছে রোধ। বুঝতে পারলে? পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ চলাচলে যে বাধা দেয় সেই ধর্মটাকে রোধ বলে। তাহলে যে ধর্মের জন্য তড়িৎ চলাচল কোন একটা পরিবাহী তারে বাধা পায়, মানে কারেন্ট আসছে, কারেন্টটাকে বাধা দিচ্ছে, সেটা হচ্ছে রোধ। বুঝতে পারলে কি বললাম? তাহলে যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাহলে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে আমরা রোধ বলি। বুঝতে পারছো? রোধের এটা হচ্ছে সংজ্ঞা। সবার কাছে ক্লিয়ার হয়েছে? এবার যদি বলি যে স্যার কেন রোধের এরকম সংজ্ঞাটা আপনি বললেন, দেখো রোধের সংজ্ঞাটা কেন এরকম বললাম, এটা হচ্ছে গুণগত সংজ্ঞা। দেখো এটা একটা পরিবাহী তার, এর মধ্যে এখন কারেন্টটা যাচ্ছে, কারেন্ট যাচ্ছে মানে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রনের মধ্যে তো কারেন্ট থাকে, তখন তারের ভেতরে থাকা পরমাণুগুলো, অর্থাৎ তারের মধ্যে যে পরমাণুগুলো থাকে বা তারের ভেতরে যে পরমাণুগুলো থাকে সেগুলোকে ইলেকট্রনের সাথে ধাক্কা লাগে, এই ধাক্কার ফলে কারেন্ট চলাচলে বাধা সৃষ্টি, তাকে আমরা রোধ বলি। তাহলে কি বললাম বুঝতে পারলে? যে একটি তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন বা কারেন্ট যাতায়াত করছে তখন তারের ভেতরের পরমাণুগুলো কি হয়, তারের ভেতরের যে পরমাণুগুলো রয়েছে তাদের মধ্যে ধাক্কা ধাক্কি হয়, এই ধাক্কার ফলেই কারেন্ট চলাচলে বাধা সৃষ্টি হয়। বুঝতে পারলে কি বলতে চাইলাম? এটাকে আমরা রোধ বলছি। বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পারলে? তাহলে যদি বলি যে তামার তার বা রূপোর তার বা যেগুলো ধাতু ঘটিত তার, তাদের মধ্যে রোধ কম না রোধ বেশি? তামার তারে রোধ বেশি না কম? রোধ অত্যন্ত কম, তার জন্যই তো খুব ভালো তড়িৎ প্রবাহ হতে পারে, তাই না? রূপোর তারে কি রোধটা কম, তার জন্য ভালো তড়িৎ প্রবাহ হতে পারে। বুঝতে পারলে? তাহলে এটা একটা পরিবাহী তার, সাপোজ করলে এটা একটা পরিবাহী তার, এটা তামার তার, মোটা একটা তামার তার। তুমি কল্পনা করো তোমার বাড়িতে একটা তামার তার আছে। আচ্ছা তারের ভেতরে কি রয়েছে? তারের ভেতরে ইলেকট্রন রয়েছে, মানে নেগেটিভ চার্জ রয়েছে, আর পরমাণু তো থাকছে, তাই না? পরমাণু তো থাকছে, বলো, পরমাণু থাকে। ইলেকট্রন গুলো যখন যাবে তখন ধরো পরমাণুর সঙ্গে ধাক্কা লাগছে, এখানে পরমাণুর সঙ্গে ধাক্কা লাগছে, তাহলে ধাক্কা খেলে কি হবে? তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একটা লোক তোমাকে ঘিরে ধরলো, ধাক্কা মারলো, তুমি তো যেতে পারবে না। লোকটা না থাকলে তুমি সোজা যেতে পারবে, ঠিক তেমন ইলেকট্রন গুলো যখন যাচ্ছে পরমাণুর সঙ্গে ধাক্কা মারছে, সেটাই হচ্ছে রোধ। এই যে ঘটনাটা, এটা হচ্ছে রোধ। বুঝতে পেরেছো? এরপর ধাক্কা যত কম থাকবে, ধাক্কা যত কম খাবে, রোধ তত বেশি হবে, এই রোধ তত কম হবে। ধাক্কা যত বেশি, রোধ তত বেশি। ধাক্কার সঙ্গে রোধের সমানুপাতিক সম্পর্ক, তাই তো? সমান সমান। ধাক্কা মারো রোধ বাড়বে, ধাক্কা কমলে রোধ কমবে। তাহলে যেগুলো হচ্ছে সুপরিবাহী ধাতু তাদের মধ্যে রোধ কম না বেশি? রোধ তাদের মধ্যে অত্যন্ত কম, তার জন্য তারা ভালোভাবে কিন্তু তড়িৎ চলাচল করতে পারে। বুঝতে পারলে? রোধ খুব কম, রোধ থাকবে কিন্তু কম থাকবে। এখন যদি বলি যেটা তামার তার রয়েছে আর একটা লোহার তার রয়েছে, কোনটাকে ব্যবহার করব? তামারটাকে ব্যবহার করবো লোহারটা, কারণ লোহাতে ধাক্কা ধাক্কিটা বেশি হয়। ওই জন্য দেখবে লোহার তার দিয়ে কারেন্ট টানা হয় না, দেখবে তামার তার দিয়ে কারেন্ট টানা হয়, বা অ্যালুমিনিয়ামের তার দিয়ে কারেন্ট টানা হয়। কেন? এগুলোর মধ্যে রোধটা কম থাকে, যার ফলে কারেন্ট যাতায়াতের সুবিধা হয়, কারেন্টের ভোল্টেজটা বেশি পাও। কাঠের মধ্যে রোধ সব থেকে বেশি, অন্তরকগুলোর মধ্যে রোধ সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যায়, তাই তো? বুঝতে পারলে? এরপর ক্লিয়ার হয়েছে? আবার অনেকে বলতো স্যার ওহমের সূত্র আর রোধের সূত্র কি এক না? ওহমের সূত্র আলাদা, রোধের সঙ্গে ওহমের সূত্র কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা মনে রাখবে। ওহমের সূত্রটা আলাদা হয়ে লিখেছিলাম, এই যে মূল বিন্দুকে আমি সরল রাখি, এদিকটা কি হবে? তড়িৎ প্রবাহ, দিকটা হচ্ছে বিভব প্রবাহ। ক্লিয়ার হলো সবার কাছে? আচ্ছা, রোধ কি হলো ক্লিয়ার?
রোধক কাকে বলে বলতো? রোধক কাকে বলে? রোধের সংজ্ঞা তাহলে রোধক কাকে বলে বলতে হবে? রোধক না, প্রতিটা পরিবাহী তার একটা নির্দিষ্ট রোধ থাকে, সেটা হচ্ছে রোধক। প্রতিটা তারের যে নির্দিষ্ট রোধ সেটাকে আমরা রোধক বলছি। বুঝতে পেরেছো? প্রতিটি তারের যে নির্দিষ্ট রোধ তাকে আমরা রোধক বলছি। হয়েছে ক্লিয়ার? আচ্ছা, রোধটা ক্লিয়ার হলো সবার কাছে? দাদা দিনের থেকে রাত্রেই ক্লাস নিয়ে, কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না তো? রাতের দিকে নেটওয়ার্কটা ভালো থাকে। হ্যাঁ, তাহলে এখন বলছি রাত্রেই নিবে। পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহী রোধ নির্ভর করে কোন কোন বিষয়ের উপর বলো তো, আমরা নিজেরাই বলতে পারবো। উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তবে কখনো কখনো আলো, চৌম্বক ক্ষেত্র এবং চাপের প্রভাব দেখা যায়। তাহলে কিসের উপর নির্ভর করে? উষ্ণতা। স্নেহা শুধু ঘুমাই, ঠিক আছে। দৈর্ঘ্য, রোধ কিসের উপর নির্ভর করে? উষ্ণতার উপর নির্ভর করে, দৈর্ঘ্যের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, তাই তো? সৌমিলি জেগে আছে না ঘুমিয়ে গেছে গো? সঞ্চিতা ঘুমাচ্ছে, তাই তো নাকি? চলো পরেরটা আমরা আসছি। তাহলে পরিবাহী রোধ নির্ভর করে উষ্ণতা, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তবে কখনো কখনো আলোক, কখনো কখনো কিছুর উপর চৌম্বক ক্ষেত্র এবং চাপ, চৌম্বক এবং চাপ এগুলোর উপর নির্ভর করে। তাহলে উষ্ণতা, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আলোক, চৌম্বক, চাপ এগুলোর উপর নির্ভর করে পরিবাহী রোধ। আমি সেই ক্লাস 7 থেকে পড়ছি, 7-8 থেকে বেশি করে পড়তে হয়, তখন থেকে রাত্রি 2টা অবধি জাগি। 2টো, 3টে, 4টে, ভোরবেলা, ঠিক আছে। স্নেহা তোমার ঘুম ধরা আজকে বন্ধ, ঘুমানো তোমার, ঠিক আছে। স্নেহার মা বলে স্নেহা দিন রাত ঘুমায়। আচ্ছা, এরপর কি বলছে? পরিবাহী রোধ কিসের উপর নির্ভর করে বুঝতে পারলে? এরপর আমরা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে পরিবাহী রোধ কিভাবে উষ্ণতার উপর নির্ভর করে। আমরা তো বললাম যে পরিবাহী রোধ উষ্ণতার উপর, রোধ কিভাবে উষ্ণতার উপর নির্ভর করে সেটা এখন ব্যাখ্যা করব। রোধ কিভাবে উষ্ণতার উপর নির্ভর করে, খাতায় নোটটা একটু করে ক্যাটাগরি করে রাখো, ঠিক আছে। রোধ কিভাবে উষ্ণতার উপর নির্ভর করে, মনে রাখবে রোধ বাড়লে উষ্ণতা বাড়ে, উষ্ণতার সঙ্গে রোদের সমানুপাতিক সম্পর্ক। রোদ বাড়লে উষ্ণতা বাড়ে, রোদ কমলে উষ্ণতা কমে। রোদের সঙ্গে উষ্ণতার কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। মনে থাকে প্রত্যেকের? এবার সেটা কাদের ক্ষেত্রে রোধটা হয়? ধাতুদের ক্ষেত্রে। ধাতুদের ক্ষেত্রে সমানুপাতিক। ধাতুদের ক্ষেত্রে রোদ উষ্ণতার সঙ্গে কেমন? সমানুপাতিক। রোদ বাড়লে ধাতুদের উষ্ণতা বাড়বে, উষ্ণতা কমালে রোদ কমবে। তাহলে যদি বলি রূপার উষ্ণতা বাড়লো, রোদ কমবে না বাড়বে? বাড়বে। উষ্ণতা কমানো হলো রূপার, তামার, টিনের, রোদও কমবে। এবার হচ্ছে যেগুলো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মানে কেমন? যেমন ধরো জার্মেনিয়াম, সিলিকন, জল, তারপর তোমার কি কাঁচ, কার্বন, এদের কিন্তু আবার উল্টো। রোদ উষ্ণতা বাড়লে রোদ কি হবে? কমবে। উষ্ণতা কমলে রোদ বাড়বে। তাই জার্মেনিয়ামের উষ্ণতা কমানো, রোদ কি হবে? উল্টো হবে, মানে বাড়বে।
ব্যস্তানুপাতিক। জার্মেনিয়াম, সিলিকন, তাতে জল, তাল ভাববা অনেক, এটা জল, কাঁচ, কার্বন, জল, কাঁচ, কার্বন, এদের কি হবে? উষ্ণতা বাড়লে রোধ কি হবে? উষ্ণতা বাড়লে রোধ কমবে, উষ্ণতা কমলে রোধ বাড়বে, ব্যস্তানুপাতিক। কাদের কাদের রোধ পরিবর্তন হয় না? রোধ কাদের কাদের পরিবর্তিত হয় না? ধরো ইনভার বললাম, ইনভার বলা হলো, ম্যাঙ্গানিন বলা হলো, ম্যাঙ্গানিন, ম্যাঙ্গানিন, কনস্ট্যানন, ক দন্তের ন দন্তের ফয় টয়জফল আকার দন্তের ন দন্তের, কনস্ট্যানন, ইনভার ম্যাঙ্গানিন, দন্তের না ইনভার ম্যাঙ্গানিন কনস্ট্যানন। রোধ কমলে কমুক, রোধ বাড়লে বাড়ুক, উষ্ণতা বাড়ুক বা কমুক, রোধ কিন্তু চেঞ্জ হবে না, রোধ যেমন আছে তেমনই থাকবে, প্রায় সমান, কোনো পরিবর্তন, এটা খুব সামান্য পরিবর্তন দেখা গেল, খুব সামান্য। ইনভার ম্যাঙ্গানিন কনস্ট্যানন, এগুলো হচ্ছে সংকর ধাতু, বিভিন্ন ধরনের সংকর ধাতু। মানে কিছু সংকর ধাতু, ইনভার ম্যাঙ্গানিন কনস্ট্যানন, এদের ক্ষেত্রে কি হয়? রোধ বাড়লে, উষ্ণতা কমুক বাড়ুক, রোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, উষ্ণতা আর রোধ কোনো পরিবর্তন নেই, উষ্ণতার সঙ্গে রোদের কোনো পরিবর্তন নেই, তাই তো? বুঝতে পারলে কি বললাম? তাহলে উষ্ণতা বাড়ুক বা কমুক, রোদ একই থাকবে, কোনো ব্যাপার না এটা। তাহলে উষ্ণতার সঙ্গে কিভাবে সমানুপাতিক বুঝতে পারলে প্রত্যেকে? চলো পরের পাঠে আমরা আসছি। আচ্ছা বলতো, এসি ব্যবহার করা সোজা নাকি ডিসি ব্যবহার করা সোজা, নাকি এসি সুবিধাজনক নাকি ডিসি সুবিধাজনক? এই তো পড়ালাম, বলো কার মনে আছে থেকে, এসি সুবিধাজনক না ডিসি সুবিধাজনক? বলো। এসি সুবিধাজনক। কোনটা বেশি ব্যয়বহুল, ডিসিটা বেশি ব্যয়বহুল না এসিটা? ডিসি ব্যয়বহুল না এসি? ডিসিটা ব্যয়বহুল। এই কে বোকার মতো এসি এসি বলছো? ডিসিটা ব্যয়বহুল না? তুমি একটা সোলার প্যানেল লাগাও, ডিসিটা ব্যয়বহুল হবে না? এসি মানে তো জেনারেটর, তো কি ব্যয়বহুল? ওটা তো কিনা আনলা, তেল ঢাললে চলবে। এরপর আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে কি, পরিবাহী রোধ কিভাবে পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। প্রস্থচ্ছেদ, চলো প্রস্থচ্ছেদ মানে কি? ক্ষেত্রফল। রোধের সঙ্গে প্রস্থচ্ছেদের কিসের সম্পর্ক? না কিসের সম্পর্ক বলো? ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, রোধ তত কম হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কম হবে, রোধ তত বেশি হবে, উল্টো সম্পর্ক। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? চলো পরের পাঠে আসছি। আমরা একটা সম্পর্ক পাবো, বলছে যখন উষ্ণতা উপাদান, কি বলে, যখন উষ্ণতা উপাদান দাঁড়াও উষ্ণতা উপাদান আর হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই সরি উষ্ণতার উপাদান যখন স্থির বা অপরিবর্তিত, তখন রোধের সঙ্গে ক্ষেত্রফল কি হয়? ব্যস্তানুপাতিক হয়। উষ্ণ উপাদান এগুলো স্থির থাকতে হবে, অপরিবর্তিত থাকতে হবে, ঠিক আছে? তখন কিন্তু রোধের সঙ্গে ক্ষেত্রফলটা কি? ব্যস্তানুপাতিক। রোধ বাড়লে ক্ষেত্রফল কমবে, রোধ কমলে ক্ষেত্রফল বাড়বে, উল্টো সম্পর্ক, ঠিক আছে? এবার দেখো, এখান থেকে একটা ধ্রুবক আনতে হবে, আর প্রপোর্শনাল এল বাই এ, এখানে এলাম। এবার এই আর প্রপোর্শনাল এল বাই এটাকে তোলার জন্য একটা ধ্রুবক আনলাম, তাকে রো, রো এল এ হবে। এল মানে কি? পরিবাহীর দৈর্ঘ্য, যে পরিবাহী তারটা আছে, পরিবাহীটার দৈর্ঘ্য। আর ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য তারটা কত সেন্টিমিটার লম্বা, এই যে এখান থেকে এটা কতটা লম্বা। আর ক্ষেত্রফল কি? এটা কতটা চৌড়া, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই এল এর জন্য দৈর্ঘ্য, আর ক্ষেত্রফলটা হচ্ছে চৌড়াটার জন্য। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে?
কোনো 1টা বাজেনি গো, ঘুম পাচ্ছে এখন থেকে, পড়াশোনা করবে কি করে? তাহলে ইউপিএসসি পরীক্ষাতে তারা 12, 14 ঘন্টা 15 ঘন্টা পড়ে, তার মধ্যে খাওয়া আছে, ঘুমো, তাহলে কত ঘন্টা ঘুমো হিসাব করো, তাহলে 4 ঘন্টা ঘুমো। তোমাদের 3 দিন পরে পরীক্ষা, তোমাদের এখন 3 দিন পরে পরীক্ষা, তোমাদের এখন কতক্ষণ থাকতে হবে? কিছুই শরীর খারাপ হবে না। পরীক্ষার 2 দিন আগে পড়বে, শরীর খারাপ করে যাবে নাকি? শরীরে কিছু নেই আর, তাহলে পরীক্ষা দেবে কি করে তোমরা? আচ্ছা, এটা ক্লিয়ার হয়ে গেল তোমার কাছে? এই রোটাকে আমরা কি বলি জানো? এই যে ধ্রুবকটার নাম হচ্ছে কি রো, এটা রোধাঙ্ক। এটার নাম কি? রোধাঙ্ক। রোধাঙ্ক হচ্ছে এটার নাম। হ্যাঁ, দিনে পড়াশোনা তো বিরাট হয় না, দিনে কত ঘন্টা পড়া তোমার জানা আছে? দিনে সারাদিন কাজ করতেই সময় চলে যায়। দিনে পড়াশোনা কোনোদিন হয়? কারোরই হয় না, এটা ভুল কথা। রোধাঙ্ক অব্দি বুঝতে পেরেছো? রোধাঙ্ক অব্দি প্রত্যেক কাছে ক্লিয়ার? এই তো হয়েই গেল পড়ানো, চ্যাপ্টারটা শেষের মুখে। আর আধ ঘন্টা থাকলেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। যতটুকু পড়ালাম, ঠিক আছে, এটুকু ভালো করে ক্লিয়ার করো। এখনো তোমাদের ইয়েটা পড়ানো হয়ে গেছে, পর্যায় সারণী পড়ানো হয়ে গেছে, চাপ নেই। এই চ্যাপ্টারটাও মেন টপিক গুলো পড়ানো হয়ে গেলে আর আশা করছি কিছু চাপটা আমার হবে না। ঠিক আছে, এরপর ওদের সমান্তরাল সমবায় শ্রেণী সমবায়টা পড়িয়ে দিলেই কমপ্লিট। চ্যাপ্টার তো সারা হয়ে গেল, তাই তো? গ্যাসের আচরণটা 15-20 মিনিট লাগবে পড়াতে। রোধাঙ্ক বেলা বুঝতে পারলে? তাহলে উষ্ণতা উপাদান স্থির থাকলে রোধ ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, রোধ সমানুপাতিক হচ্ছে দৈর্ঘ্যের সঙ্গে। ঠিক আছে, দুটোকে তোলার জন্য রোধ হচ্ছে রোধাঙ্ক। ঠিক আছে, চলো এটুকু থাকলো পড়ানো। ঠিক আছে, বোর্ডটা দেখতে পাচ্ছ অনেকদিন লেখা হয়নি বলে বোর্ডটার কি অবস্থা হয়ে গেছে। চলো ঘুমিয়ে পড়ো তাহলে তো।